আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শরীর অপু, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এসএসসি লাস্ট রিভিশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের তৃতীয় পর্বের প্রথম চ্যাপ্টার হচ্ছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। তাহলে চলো আমরা রাষ্ট্র নাগরিকতা আইনের আলোচনা শুরু করি। তো আমরা রাষ্ট্র নাগরিকতা আইনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু থিওরি আছে, আমরা সেই থিওরিগুলো শুরুতে আলোচনা করব। তো চলো থিওরির যে আলোচনা, তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক কাকে বলে। তো আমরা নাগরিক বলতে সাধারণত জানি যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে তারাই হচ্ছে রাষ্ট্রের নাগরিক। তো আমরা এইভাবে লিখতে পারি যে যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং আইন মান্য করে তাদেরকে আমরা রাষ্ট্রের নাগরিক বলতে পারি। দ্বিতীয়ত, টি.এইচ. গ্রিনের মতে আইনকে, এটা হচ্ছে মূলত টি.এইচ. গ্রিনের যে সংজ্ঞাটা আছে সেটা আমরা জায়গায় উল্লেখ করব। টি.এইচ. গ্রিনের যে সংজ্ঞা তা হচ্ছে মূলত রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ হচ্ছে আইন। এটা ছিল হচ্ছে টি.এইচ. গ্রিনের সংজ্ঞা। এটা তোমাদের বইয়ে যেভাবে আছে জাস্ট হুবহু তুলে ধরলে হবে। তারপর যদি আসি যে এরিস্টটলের ভাষায় নাগরিকের সংজ্ঞা দাও, এই জায়গাতেও আমরা যে এরিস্টটলের যে নাগরিক সংজ্ঞাটা আছে সেটা আমরা এই জায়গায় তুলে ধরবো। তো এরিস্টটলের নাগরিকের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেই হচ্ছে নাগরিক। এই ক্ষেত্রেও সেম বইয়ের যে সংজ্ঞাটা আছে এরিস্টটলের সরাসরি এই জায়গায় হুবহুই তুলে ধরা হয়েছে। তারপরে আমরা যদি বলি যে হ্যারল্ড যে লাস্কির ভাষায় নাগরিকের সংজ্ঞা দাও, এই জায়গাতেও যে লাস্কির যে নাগরিক সম্পর্কিত সংজ্ঞাটা আছে সেটা আমরা তুলে ধরবো। লাস্কির যে সংজ্ঞা সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রের সুযোগ ভোগ করে বা সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে সেই হচ্ছে রাষ্ট্রের নাগরিক। তারপরে দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখক, এটা মূলত একটা এমসিকিউ তোমাদের বা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। এটা হচ্ছে সরাসরি আমরা জানি যে দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখক হচ্ছে ম্যাকাইবার। তারপরে রাষ্ট্রের সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা কে দিয়েছে? আমরা জানি যে রাষ্ট্রের যে সংজ্ঞাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সুস্পষ্ট সংজ্ঞা হচ্ছে অধ্যাপক গার্নারের যে সংজ্ঞাটি, সেই সংজ্ঞাটি হচ্ছে সবচেয়ে সুন্দর। তো আমরা বলতে পারি যে রাষ্ট্রের সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কে? গার্নার। তারপরে আর.এম. ম্যাকাইবারের মধ্যে রাষ্ট্র কাকে বলে, এই জায়গাতেও সেম। এখানে হচ্ছে বেশ কয়েকটা প্রশ্ন মূলত হচ্ছে আমাদের যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে তাদের বিভিন্ন সংজ্ঞা তারা কি বলেছেন সেইগুলো এখানে আমরা সরাসরি হুবহু উল্লেখ করেছি। আর.এম. ম্যাকাইবারের মধ্যে রাষ্ট্র কাকে বলে সেটাতে বলা হয়েছে যে সরকার কর্তৃক আইন দ্বারা পরিচালিত সংগঠনই হচ্ছে মূলত রাষ্ট্র। দ্বিতীয়ত, আমরা যদি আইন কাকে বলি, আইন হচ্ছে মূলত আমরা জানি যে রাষ্ট্রের লিখিত রীতিনীতি বিধিবিধান ইত্যাদিকে হচ্ছে আইন বলা হয়, যেগুলো সামাজিকভাবে স্বীকৃত বা রাষ্ট্রের কর্তৃক স্বীকৃত সেগুলো হচ্ছে আইন। তারপর রাষ্ট্রের উৎপত্তি কোথা থেকে ঘটেছে? আমরা জানি রাষ্ট্রের উৎপত্তি কোনো একটা বিশেষ জায়গা থেকে বা কোনো একদিনে ঘটেনি। এটা হচ্ছে মূলত আদিমকালে মানুষ যখন গোত্রভিত্তিক হয়ে বসবাস করতো তারই প্রেক্ষিতে একটা সময় ধীরে ধীরে সময়ের পরিক্রমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। নাগরিকের প্রধান কর্তব্য ব্যাখ্যা করা, আমরা জানি নাগরিকের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। তারপরে আমরা যদি বলি যে রাষ্ট্রের আইন মান্য করা, রাষ্ট্রের প্রতি যে আমাদের দায় দায়িত্ব সেগুলো পালন করা, কিন্তু আমাদের প্রধান যে কর্তব্য তা হচ্ছে মূলত রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলভ করার চেষ্টা করি। তো দেখি বহু নির্বাচনী প্রশ্ন কি আছে। শুরুতে আমরা দেখছি সার্বভৌমত্ব কি। সার্বভৌমত্ব কি আসলে আমরা জানি নিজের মধ্যে সার্বভৌমত্ব হচ্ছে মূলত একটা দেশের যে ভৌগোলিক তার নিজের যে এটা আয়ত্ত বা ক্ষমতা, এটা হচ্ছে মূলত সার্বভৌমত্ব, যেটা আমার রাষ্ট্র। তাহলে সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্বের অপশন হচ্ছে সরকারের চূড়ান্ত ক্ষমতা, প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্ষমতা এবং রাষ্ট্রপতির চূড়ান্ত ক্ষমতা। তা আমরা জানি যে সার্বভৌমত্ব মূলত হচ্ছে কি? রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। তারপর দ্য মডার্ন স্টেট গ্রন্থের রচয়িতা, এটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি, আমরা যখন থিওরি আলোচনা করতেছিলাম যে দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখক হচ্ছে কে? ম্যাকাইবার, আর.এম. ম্যাকাইবার। তারপরে আমরা যে রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটি? রাষ্ট্রের আসলে বেশ কয়েকটি উপাদান রয়েছে, তার মধ্যে মুখ্য উপাদান সাধারণত সার্বভৌমত্বকে বলা হয়। সুতরাং আমরা বলতে পারি রাষ্ট্রের মুখ্য উপাদান হচ্ছে কি? সার্বভৌমত্ব। তারপরে আমরা যদি আসি আধুনিক রাষ্ট্রের আইনের প্রধান উৎস কি? আমরা জানি বর্তমানে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা। পূর্বেও যদি আইনের অনেক উৎস ছিল বা বেশ কয়েকটি উৎসের কথা বলা হয়েছে, যেমন প্রথা, রীতিনীতি, বিজ্ঞানসম্মত আলোচনা, এই জিনিসগুলো ছিল আগে আইনের উৎস। এখন কিন্তু এই প্রথা থেকে বা ওই জিনিসগুলো এখন আর না। এখন কিন্তু যে আইনের প্রধান উৎস বা আইন সাধারণত কোন জায়গা থেকে প্রণয়ন করা? আইনসভা থেকে আইন প্রণয়ন করা। সুতরাং আমরা বলতে পারি আধুনিক সমাজে আইনের প্রধান উৎস কি? আইনসভা। তারপরে যে রাষ্ট্রের উপাদান কয়টি? আমরা জানি রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি। সুতরাং রাষ্ট্রের উপাদান সরাসরি আমরা বলতে পারি 4টি।
তারপরে আমরা যদি আবারও কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি, যেগুলো হচ্ছে তোমাদের সৃজনশীলের ক মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এগুলো আসলে আসার মতোই প্রশ্ন, তোমরা এগুলো একদম যেগুলো তোমরা পারো বা মুখস্থ আছে অলরেডি সেগুলো জাস্ট একটু দেখো, এবং যদি এখান থেকে বেশ কয়েকটা তোমরা হয়তো পাইতে পারো যেগুলো তোমাদের জানা নাই বা তোমরা এখনো মুখস্থ করতে পারোনি, তো তোমরা এটা জানার পরে সাথে সাথেই মুখস্থ করে নেবা। তো আইন কাকে বলে আমরা মাত্র আলোচনা করলাম। আইন হচ্ছে রাষ্ট্র বা সমাজ স্বীকৃত রীতিনীতি বিধিবিধান, এগুলোকে হচ্ছে আইন বলা হয়। তারপরে আমরা বলি নাগরিক কাকে বলে। নাগরিক হচ্ছে যে ব্যক্তিগণ বা যে জনসমষ্টিগণ রাষ্ট্রে বসবাস করে, রাষ্ট্র কর্তৃক সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, তাদেরকে সাধারণত নাগরিক বলা হয়। এটা তুমি তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। এই জায়গায় কিন্তু নাগরিকের জন্য বেশ কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা বলা হয়েছে, তোমরা সেই সংজ্ঞাগুলোকেও নিজের মধ্যে সাজিয়ে লিখতে পারো। তারপরে আমরা যদি বলি যে সুনাগরিক বলতে কি বুঝো বা রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্র কাকে বলে আমরা জানি হচ্ছে রাষ্ট্র হচ্ছে ভূখণ্ড ভিত্তিক সমাজ, যার সুসংগঠিত সমাজ রয়েছে বা জনসমষ্টি রয়েছে। অর্থাৎ রাষ্ট্র সেই জায়গাটায় যাদের হচ্ছে কি একটা ভূখণ্ড রয়েছে বা ভূখণ্ড ভিত্তিক সমাজ রয়েছে এবং যার সংগঠিত কি আছে একটা সমাজ বা মানুষ আছে এবং যার নির্দিষ্ট জনসমষ্টি বিদ্যমান রয়েছে, তাকেই সাধারণত কি বলা হয়, রাষ্ট্র বলা হয়। তারপরে সুনাগরিক বলতে কি বুঝো। আমরা জানি সুনাগরিক বলতে সাধারণত হচ্ছে দেশের সেই সমস্ত নাগরিক যারা রাষ্ট্রের রীতি বিধিবিধান বা আইনগুলো সুন্দরভাবে মান্য করে এবং রাষ্ট্রের প্রতি সুন্দর বা যতটুকু আনুগত্য প্রকাশ দরকার সে পুরোপুরি আনুগত্য প্রকাশ করে এবং তার নিজের যে দায়িত্ব কর্তব্য রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, সেটা পুরোপুরিভাবে পালন করে, তাদেরকে আমরা সুনাগরিক বলতে পারি। তারপর আমরা নাগরিকের প্রধান কর্তব্য কি। নাগরিকের প্রধান কর্তব্য বা প্রথম কর্তব্য হচ্ছে, এটা আমরা আলোচনা করেছি বা আমরা আবারও বলতে পারি যে নাগরিকের প্রথম কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। তথ্য অধিকার আইনকে আমরা জানি যে 2009 সালের 5 এপ্রিল একটা আইন প্রণয়ন হয়েছে, যেটা মূলত হচ্ছে আমাদের প্রত্যেকটা নাগরিকের দেশের তথ্য অধিকার নিশ্চিত বা তথ্য অধিকার যে প্রাপ্তির যে অধিকার, আমার যে দেশের সম্পর্কে বা আমার নিজের দেশ ভূখণ্ড সম্পর্কে আমার যে কোনো তথ্য প্রাপ্তির যে অধিকার রয়েছে, তারই একটা লিখিত প্রকাশ হচ্ছে তথ্য অধিকার আইন, যেটা হচ্ছে মূলত 2009 সালের 5 এপ্রিল প্রকাশ পায় বা এটা আইনগতভাবে স্বীকৃতি পায়। তারপরে আমরা যদি কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখি যে আমরা দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব কেন। দেশের স্বার্থ রক্ষায় আমরা সচেতন হব কারণ হচ্ছে দেশের যে সম্পদ বা দেশের যে স্বার্থ, দেশ কিন্তু বা জাতি পক্ষ থেকে বা রাষ্ট্র কর্তৃক কিন্তু আমরা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করি। সেই প্রেক্ষিতে থেকে আমার নিজেরও কিন্তু রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব রয়েছে এবং রাষ্ট্রের প্রতি যেমন আমার অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব পালন বা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, রাষ্ট্রের যে সম্পদ সেগুলো সংরক্ষণ করাও কি আমার দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং আমরা বলতে পারি দেশের যে স্বার্থ রক্ষা, সেক্ষেত্রে আমরা সচেতন হব কারণ এটা আমার নিজের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। নাগরিকদের সময়মতো কর ও খাজনা প্রদান করা প্রয়োজন কেন। নাগরিকদের কর বা খাজনা প্রদান করা প্রয়োজন কারণ আমরা জানি একটা দেশের যে আর্থিক ব্যবস্থা, সেটা কিন্তু মূলত আমাদের যে নাগরিকদের যে কর ব্যবস্থা রয়েছে বা ট্যাক্স, এইগুলোর মাধ্যমে কিন্তু একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করে। সুতরাং আমরা যদি কর না দিই সকলে সঠিক সময় মতো, তাহলে দেশ পরিচালনা বা আমাদের বাজেট প্রণয়নের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের সকলের উচিত সময় মতো কর এবং খাজনা পরিশোধ করা। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি ব্যাখ্যা করো বা সার্বভৌমত্ব রাষ্ট্রের মুখ্য উপাদান ব্যাখ্যা করো। অলরেডি আমরা আলোচনা করেছি যে রাষ্ট্রের মুখ্য উপাদান বলা হয় কোনটিকে, সার্বভৌমত্বকে। সুতরাং এখন আমরা হচ্ছে জাস্ট এই জায়গাতে এই কথাটা যে রাষ্ট্রের যে প্রধান বা মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব, সেই জিনিসটা আমরা নিজের মতো করে ব্যাখ্যা করব। আইনের দৃষ্টিতে সাম্য ধারণাটি ব্যাখ্যা করো বা আইনের চোখে সবাই সমান কেন। আইনের চোখে আমরা জানি সকলেই সমান। আমাদের দেশের আইন বা যে কোনো দেশের আইনে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। ধনী গরিব থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়গত মানুষের সকলের জন্য আইন সমান। কেউ যদি একটা ভুল করে বা অপরাধ করে, তার জন্য যতটুকু শাস্তি, এর প্রত্যেকটা স্তরের মানুষের জন্য কিন্তু একই শাস্তির বিধান রয়েছে। এবং যদি এই বিধানটা না থাকে বা আইনের দৃষ্টিতে সকলকে সমানভাবে না দেখা হয়, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয়। তারপরে আমরা বলি সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ কেন। সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সবাই যদি সমান স্বাধীনতা রাষ্ট্রপতি সুবিধা ভোগ না করতে পারে, তাহলে কি একটা দেশের প্রকৃত গণতন্ত্র কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। এক্ষেত্রে যে আমাদের দেশের গণতন্ত্র বা প্রত্যেকটা মানুষের স্বাধীনতা নিশ্চিতকরণের জন্য আইনের অনুশাসন প্রয়োজন। আইনগতভাবে যদি সকল মানুষের অধিকারের যে একটা মাত্রা রয়েছে বা কেউ কিন্তু একদমই পুরোপুরি স্বাধীন না, আমার যা ইচ্ছা আমি করতে পারি না, প্রত্যেকটা মানুষেরই কি স্বাধীনতার একটা বাধ্যবাধকতার একটা লিমিট রয়েছে, সেই পর্যন্ত বজায় রেখে এবং কীভাবে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে সুন্দরভাবে আমার নিজের স্বাধীনতা ভোগ করতে পারি, সেটাই মূলত আইনের অনুশাসনের মাধ্যমে নিশ্চিত করা হয়। এই জন্যই বলা হয় যে সুশাসন প্রতিষ্ঠায় বা একটা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের অনুশাসন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা একটা প্রয়োগ ও উচ্চতর দক্ষতার ক্ষেত্রে বা আমরা সৃজনশীলের লাস্টে দুইটা প্রশ্ন থাকে, এই দুইটা প্রশ্নের একটা স্যাম্পল আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এইটা মূলত হচ্ছে আমরা তোমাদেরকে যে সবগুলো সৃজনশীল আলোচনা করব এরকম না, তোমাদেরকে আমি জাস্ট পদ্ধতিটা শেখাবো যে কীভাবে সহজেই একটা উদ্দীপক থেকে একটা ভালো মার্কস নিয়ে আসা যায়। তুমি যতটুকু তথ্য তোমার মধ্যে আছে বা তুমি যতটুকু জানো, তা কীভাবে সুন্দর করে সাজিয়ে লিখে পরীক্ষাতে একটা ভালো মার্কস নিয়ে আসা যায়, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে দেখো যে আমাদের এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ
সিকিউ তোমাদের জন্য রয়েছে। সেটার উদাহরণ হচ্ছে এরকম যে ঘটনা 1, মকবুল হোসেন একজন জনপ্রতিনিধি, তার এলাকার প্রায় মানুষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগে থাকে, তিনি তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করেন। হচ্ছে ঘটনা 1। তারপরে ঘটনা 2 যদি আমরা দেখি যে রহিমউদ্দিন যে রাষ্ট্রে বাস করেন সেখানে নাগরিকদের সার্বিক উন্নতি ও মঙ্গলের জন্য রাষ্ট্র সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে, জনগণের স্বাস্থ্য রক্ষা, নারী শিক্ষা, বাল্যবিবাহ, জেন্ডার সমতায় ভূমিকা রাখে। এখন আমার প্রথম যে প্রশ্ন বা গ নাম্বার প্রশ্ন হচ্ছে মকবুল হোসেনের কাজটি রাষ্ট্রের কোন ধরনের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা করো। আমরা জানি এই যে মকবুল হোসেনের কাজ তিনি কী করেছেন, একটা এলাকায় দ্বন্দ্ব সংঘাত লেগেছিল, সে জায়গাতে একটা বিশেষ বাহিনী গঠন করেছে। আমরা জানি রাষ্ট্রের যে দুইটা ভূমিকা রয়েছে বা রাষ্ট্রের দুইটা কাজ, একটাকে বলা হয় মুখ্য ভূমিকা বা মুখ্য কার্যাবলী, আরেকটা হচ্ছে আমাদেরকে বলা হয় ঐচ্ছিক কার্যাবলী। কিন্তু একটি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একটা রাষ্ট্রের মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। সুতরাং আমরা বলতে পারি যে মকবুল হোসেন যে কাজটা সেটা রাষ্ট্রের মুখ্য কার্যের সাথে সম্পর্কিত। এখন আমি জাস্ট রাষ্ট্রের যে মুখ্য কার্যাবলী আরও কিছু আছে, শান্তি শৃঙ্খলা রক্ষা করা বা দেশের যে নির্বাহী বিভাগ সেটা সুন্দরভাবে পরিচালনা করা, সার্বিক যে বিষয়গুলো আছে আমি জাস্ট আমার মতো করে তুলে ধরলে এই জায়গাতে 3-এর মধ্যে 3 না পাইলে অন্তত 2 পাওয়া নিশ্চিত করতে পারি আমরা। তারপরে রহিমউদ্দিন যে রাষ্ট্রে বাস করেন তাকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় কিনা। আমরা যদি দেখি যে রহিমউদ্দিনের যে রাষ্ট্রটা এই জায়গাতে বলা হয়েছে, সেই রাষ্ট্রে কি হয়েছে যে রাষ্ট্রের নাগরিকের সার্বিক উন্নতি মঙ্গলের জন্য রাষ্ট্র সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে, পাশাপাশি জনগণের স্বাস্থ্য রক্ষা, নারী শিক্ষা, বাল্যবিবাহ রোধ এবং জেন্ডার সমতায় ভূমিকা রাখে। আমরা জানি যে একটা জনকল্যাণমুখ রাষ্ট্র তখনই বলা যায় যখন সে তার নাগরিকের সার্বিক উন্নতি এবং দেশের প্রতিটা নাগরিকের জন্য সে সব ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা গ্রহণ করে থাকে, এবং পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, তাদের যে বিভিন্ন সামাজিক সমস্যা সেগুলো দূর করে সুন্দরভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায়, সেটাকে বলা হয় জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং আমরা বলতে পারি যে রহিমউদ্দিনের যে রাষ্ট্রে বাস করেন সেটা একটা জনকল্যাণমূলক রাষ্ট্র। এখন আমি জাস্ট আমার উত্তরের পক্ষে যে যুক্তিগুলো আমি বললাম, তুমি জাস্ট তোমার মতো করে সাজিয়ে এগুলো লিখতে পারো, বা তুমি তোমার মতো করে যদি কিছু অ্যাড করতে পারো সে জায়গায় চাইলে অ্যাড করতে পারো। আর এই যে সিকিউ লেখার ক্ষেত্রে আমাকে যে খুব বেশি তথ্য দিতে হবে বা অনেক বড় করে লিখতে হবে তা নয়, কিন্তু আমাদেরকে যে পয়েন্টটাকে ধরতে বলা হবে বা যে জিনিসটা চাওয়া হবে সেই জিনিসটা যদি আমি শুরুতে নিয়ে আসতে পারি, তার পরবর্তী তুমি নিজের মতো করে যদি একটু ব্যাখ্যা দিতে পারো, তাহলে কিন্তু তুমি একটা ভালো মার্কস পাওয়া সম্ভব। এখন আমাদের পরবর্তী চ্যাপ্টার যে স্বাধীন বাংলাদেশ। এখন আমরা স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময়ে কি হয়েছে বা স্বাধীন বাংলাদেশের কি বিষয় বলে এই জায়গাতে জানবো। তো শুরুতে আমাদের থিওরিটিক্যাল আলোচনা। তো আমরা থিওরিটিক্যাল আলোচনায় দেখি যে সচিবালয় কাকে বলা হয়। তো আমরা জানি সচিবালয় হচ্ছে মূলত বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের যে অফিসকে একত্রে সচিবালয় বলা হয়। তারপরে যদি আমরা বলি যে স্থানীয় প্রশাসন কাকে বলে, আমরা জানি স্থানীয় প্রশাসন বলতে মূলত হচ্ছে যে স্থানীয় পর্যায়ে কেন্দ্র কর্তৃক যে আদেশ আবলী থাকে বা কেন্দ্র কর্তৃক যে তাদের কার্যাবলী সেগুলো স্থানীয় পর্যায়ে যারা শাসন বাস্তবায়ন করা থাকে সেটাকে হচ্ছে স্থানীয় প্রশাসন বলা হয়। এর আওতায় আমরা বলতে পারি জেলা, উপজেলা এবং বিভাগকে আমরা এই স্থানীয় প্রশাসনের আওতায় নিয়ে আসতে পারি, বা আমরা বলতে পারি যে স্থানীয় পর্যায়ের মধ্যে রয়েছে হচ্ছে জেলা, উপজেলা এবং বিভাগ। তো বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত? আমরা জানি বাংলাদেশ যদিও জেলা হচ্ছে মোট 64টি, কিন্তু আমাদের যে পার্বত্য 3টা জেলা রয়েছে রাঙ্গামাটি, বান্দরবন, পার্বত্য, এই যে 3টা জেলা, এই 3টা জেলা কিন্তু আমাদের জেলা পরিষদের বাহিরে। সুতরাং আমাদের জেলা পরিষদ সংখ্যা বলতে পারি 61 মানে 61। মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তাকে আমরা জানি মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা প্রধান কর্মকর্তা হচ্ছে সচিব। অধিকাংশ মুসলিম রাষ্ট্রের আইনসভা কী নামে পরিচিত? এটা আমাদের উল্লেখিত আছে বা এটা তোমাদের জানার কথা হয়তো যে মুসলিম রাষ্ট্রের আইনসভাকে সাধারণত কী বলা হয়? মজলিস বলা হয়। পাশাপাশি শাসন বিভাগ কাকে বলে? আমরা জানি দেশের শাসন কার্য পরিচালনার জন্য যে বিভাগটি রয়েছে, আমাদের দেশের যে 3টা বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা বিভাগের মধ্যে একটা হচ্ছে শাসন বিভাগ। তো যারা শাসন কার্য পরিচালনা করে তাদেরকেই শাসন বিভাগ আমরা এভাবে সহজভাবে বলতে পারি। মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাও কিন্তু সচিব। তারপরে যদি আমি বলি যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর 3য় স্তরের নাম কি? আমরা জানি যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কিন্তু বেশ কয়েকটি স্তর রয়েছে, তার মধ্যে 3য় পর্যায়ে রয়েছে জেলা। বিচার বিভাগ কাকে বলে? বিচার বিভাগ সেম আমরা আমাদের মতো সহজভাবে বলতে পারি যে দেশের বিচার যে কার্যাবলী সেগুলো সম্পাদনের জন্য যে বিভাগ রয়েছে আমাদের, সেই বিভাগটিকে সাধারণত বিচার বিভাগ বলা হয়। বাংলাদেশ সংবিধানে কত সালে সংশোধনী, এই বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী কত সালে হয়েছে? এটা মূলত জ্ঞানমূলক আসতে পারে বা এমসিকিউ সরাসরি চলে আসতে পারে। তো সেটা তোমরা নোট করে রাখো, যদি জানো তো ভালো, না হলে নোট করে রাখো যে বাংলাদেশের দ্বাদশ সংশোধনী সাধারণত হয়েছে 1991 সালে। এখন আমরা যদি কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখি এই স্বাধীন বাংলাদেশ চ্যাপ্টারের উপরে। শুরুতেই জাতির মুখপাত্র কে? আমরা জানি জাতির মুখপাত্র বলা হয় কাকে? প্রধানমন্ত্রীকে। কারণ আমাদের জাতির যে বিষয় বলে বা যে কোনো বিষয় বা বাহিরের দেশের সঙ্গে যখন বিভিন্ন সৌজন্যমূলক মিটিং হয় বা আমাদের দেশের যে সার্বিক উপস্থিতি উপস্থাপনা করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী থাকেন। সুতরাং আমরা প্রধানমন্ত্রীকে আমাদের জাতির বা রাষ্ট্রের মুখপাত্র বলতে পারি। বাংলাদেশ শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র কি? আমরা জানি বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেটা স্নায়ুকেন্দ্র বলা হয় কাকে? স্নায়ুকেন্দ্র বলা হয় হচ্ছে সচিবালয়কে। তারপরে যদি আসি
বাংলাদেশের বিচার বিভাগ কেমনভাবে কাজ করে, মানে বিচার বিভাগ আসলে কাজটা কীভাবে করে, সে কি কারো অধীনে নাকি স্বাধীনভাবে করে, নাকি হচ্ছে এই সচিবদের অধীনে নাকি এমপিদের অধীনে। আমরা জানি যে বিচার বিভাগ সাধারণত আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কি একটি স্বাধীন প্রতিষ্ঠান, সুতরাং আমরা বলতে পারি বিচার বিভাগ হচ্ছে স্বাধীন। তারপর যদি আসি যে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধানকে, রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। যদিও আমাদের দেশের সরকার প্রধান বা আমাদের দেশের যে সার্বিক ক্ষমতা কার্যাবলীর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখে থাকেন প্রধানমন্ত্রী, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে কিন্তু একটি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি। আমাদের দেশেও সেই নিয়মতান্ত্রিকভাবে আমাদের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। তারপর যদি আসি যে নিচের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে কনিষ্ঠতমকে, এনে বেশ কয়েকজন কর্মকর্তাদের পদবি দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম পদবি কার সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখি আমাদের যে 4টা পদবীর কথা বলা হয়েছে, সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব, তার মধ্যে আমরা জানি সবচেয়ে কনিষ্ঠতম হচ্ছে সহকারী সচিব। তারপরে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব। তো স্থানীয় স্বায়ত্তশাসন কি? স্থানীয় স্বায়ত্তশাসনটা আসলে আমাদের নর্মাল যে 3-4টা বিভাগের কথা আমরা আলোচনা করেছি তার থেকে একটু ব্যতিক্রম। এই যে স্থানীয় স্বায়ত্তশাসন, এই ক্ষেত্রে কিন্তু সরকার বা রাষ্ট্র কর্তৃক বা কেন্দ্র কর্তৃক কোনো প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ করা হয় না। এই যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় সাধারণত জনগণ তাদের নিজেদের বুটেই তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে এবং তারাই সেই জায়গাতে শাসন কার্যাবলী পরিচালনা করে থাকে। যেমন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা এই যে ব্যবস্থাগুলো, সেগুলোকে আমরা বলতে পারি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই জায়গাতে জনগণ সরাসরি নিজেই নিজেদের প্রতিনিধি নির্বাচন করে এবং তারাই এই কেন্দ্রের আদেশে বা কেন্দ্রীয় যে কার্যাবলী সেগুলো এই কেন্দ্রের আদেশ অনুযায়ী বাস্তবায়ন করে থাকে। স্থানীয় প্রশাসন কি? স্থানীয় প্রশাসন সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি। স্থানীয় প্রশাসন হচ্ছে এই কেন্দ্রের যে একটা নিম্নস্তরের শাখা, যা হচ্ছে আমাদের জেলা, উপজেলা এবং বিভাগ এর অন্তর্ভুক্ত। এটা হচ্ছে মূলত স্থানীয় প্রশাসন। তারপরে সচিবালয় কি? সচিবালয় আমরা বলেছি অলরেডি, সচিবালয় হচ্ছে মন্ত্রণালয় ও তার বিভাগ সমূহের যৌথ যে অফিস, সেটাকে সাধারণত সচিবালয় বলা হয়। রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা কি? রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা হচ্ছে মূলত দেশের যে কোনো জরুরি অবস্থায় রাষ্ট্রপতির একটা বিশেষ ক্ষমতা, তিনি যে কোনো সময় জরুরি অবস্থা জারি করতে পারেন। এই ক্ষমতাটা কি মূলত রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বলা হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য কি? আমরা জানি স্থানীয় যে প্রশাসন রয়েছে, স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, অর্থাৎ কেন্দ্রের যে আদর্শবালী আছে বা কেন্দ্রের যে নির্দেশনা সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষা করে থাকেন এবং রাজস্ব আদায় করা বা সরকারি সিদ্ধান্তকে সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে এই স্থানীয় প্রশাসনের মুখ্য বা প্রধান উদ্দেশ্য। তারপরে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখি। শুরুতে স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয়তার কথা যদি বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে কেন্দ্রীয় পর্যায় থেকে সাধারণত আমাদের যে স্থানীয় পর্যায় রয়েছে, উপজেলা, জেলা, এই পর্যন্ত কিন্তু তাদের যে সঠিক শাসন ব্যবস্থা এটা কিন্তু পরিচালনা করা সম্ভব না, বা এই কেন্দ্র থেকে বসে ওই জায়গার শাসন ব্যবস্থা পরিচালনা করা আসলে খুবই কঠিন, বা নিয়মিত খোঁজখবর রাখাও কিন্তু তাদের পক্ষে সম্ভব না। এই জায়গাতেই তারা কী করেছেন, এটাকে তারা নিম্ন স্তরে ভাগ করে স্থানীয় প্রশাসনের উপর দায়িত্ব দিয়েছেন। স্থানীয় প্রশাসন কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে আমাদের বিভিন্ন যে আইন শৃঙ্খলার ব্যবস্থা করা বা সার্বিক বিষয় বলি একটা জেলার, তারা কিন্তু এটা দেখাশোনা করে থাকেন। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের নিজেদের অধিকার বা আমাদের স্বাধীনতা রক্ষা বা দেশের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে এই স্থানীয় প্রশাসনের ভূমিকা কিন্তু অনেক বেশি। স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। স্থানীয় স্বায়ত্তশাসন কিন্তু স্থানীয় প্রশাসনের পরপরই যারা রয়েছেন সেখানে হচ্ছে মূলত আমরা আলোচনা করেছি যে স্থানীয় স্বায়ত্তশাসনে কী হয়। স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণ তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করে, জায়গাতে কেন্দ্র বা সরকার থেকে তাদের জন্য কোনো প্রশাসনিক পদবি না থাকলেও তারা নিজেরাই তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করে, তারাই সেই জায়গায় শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকে। এই ক্ষেত্রে এই প্রশাসনিক ব্যবস্থার হচ্ছে একদম যে তৃণমূল পর্যায়ে, সেখানে কিন্তু এই আমাদের স্থানীয় প্রশাসন ঠিক মতো পৌঁছাতে পারে না বা তাদের সেই পর্যায়ে পর্যন্ত তাদের অ্যাক্সেস না। এই ক্ষেত্রে এই যে আমাদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। তারপরে আমরা যদি বলি জেলা প্রশাসককে জেলার নিয়ন্ত্রক বলা হয় কেন? কারণ জেলা প্রশাসককে জেলার নিয়ন্ত্রক বলা হয় কারণ একটি জেলায় বা একটি জেলার পর্যন্ত যে ডেপুটি কমিশনার থাকে বা ডিসি, সে জায়গাতে কিন্তু তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি একটি জেলার সার্বিক যে বিষয় বলি, শাসন ব্যবস্থা বলি বা জেলার সার্বিক সেবামূলক কাজ, উন্নতিমূলক কাজ, সবগুলি কিন্তু একজন ডিসি বা জেলার প্রশাসকের নিয়ন্ত্রণে হয়ে থাকে। এই জন্যই একজন জেলা প্রশাসকে সাধারণত জেলার নিয়ন্ত্রক বলা হয়। প্রধানমন্ত্রী কীভাবে রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কাজ করেন, এটা অলরেডি আমরা আলোচনা করি যে প্রধানমন্ত্রী কীভাবে রাষ্ট্রের মুখপাত্র হিসেবে আলোচনা করেন বা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। কারণ প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের দেশের সরকার প্রধান বলতে পারি, বা আমাদের যে মন্ত্রিসভার প্রধান ব্যক্তি হচ্ছে কিন্তু এই প্রধানমন্ত্রী। আমাদের দেশের যে জাতীয় বিষয়বলী থাকে বা জাতীয় যে কোনো কাজে কিন্তু তিনি আমাদের পুরো জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন, বা আমাদের যে অধিকার দাবি আদায়ের লক্ষ্যে তিনি কিন্তু আমাদের জন্য কাজ করে থাকেন। এই জন্য আমরা বলতে পারি প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের জাতির কি মুখপাত্র।
পাশাপাশি যে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তার পদমর্যাদা ব্যাখ্যা করো। আমরা জানি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন প্রধানমন্ত্রী। এই জায়গাতে সেম আমি মাত্র যে আলোচনা করলাম যে প্রধানমন্ত্রীর কার্যাবলী কি, এই জায়গাতে জাস্ট আমরা প্রধানমন্ত্রীর কার্যাবলী কি সেটা ব্যাখ্যা। এখন হচ্ছে আমাকে জাস্ট বুঝতে পারলেই হলো যে আমি জানি কিনা যে প্রধান নির্বাহী কর্মকর্তা কে। এটা যদি আমি না জানি তাহলে আমার পক্ষে কোনোভাবেই এটা বর্ণনা করা সম্ভব না, বা আমি এমন হতে পারে রাষ্ট্রপতির ক্ষমতা এই জায়গায় ব্যাখ্যা করে বসে থাকতে পারি। সেই ক্ষেত্রে আমার এই বিষয়টা জাস্ট মাথায় ক্যাচ করাইতে হবে যে প্রধান নির্বাহী কর্মকর্তাকে। এই তথ্যটা যদি আমার কাছে থাকে তাহলে প্রধানমন্ত্রীর কার্যাবলী ব্যাখ্যা করা কিন্তু খুব কঠিন কিছু না, আমরা নিজের মতো করে এটা ভালো ব্যাখ্যা দিতে পারি। কিন্তু এই জিনিসটা আমাকে মাথায় যেন ক্যাচ করতে পারি, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে যদি প্রয়োগ উচ্চতর দক্ষতায় আসি, সেক্ষেত্রে আমাদের এই জায়গাতেও একটা ঘটনার কথা বলা হয়েছে যে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে পড়াতে গিয়ে দুইটি প্রতিষ্ঠানের কথা বলেন। মিস্টার এক্স এমন একটি প্রতিষ্ঠানে পদ ধারণ করেন যার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা যায় না। তিনি প্রয়োজনে দেশের আইন কানুন স্থগিত করতে পারেন। মিস্টার ওয়াই প্রতিষ্ঠানের নেতা। মিস্টার ওয়াই এর প্রতিষ্ঠানিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। মিস্টার এক্স বিধিবিধান অমান্য করলে ওয়াই এর প্রতিষ্ঠান তাকে পদচ্যুত করতে পারে। এই ক্ষেত্রে আমার প্রশ্ন কি যে উদ্দীপকে বর্ণিত কাজই কি ওয়াই এর ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। হ্যাঁ, আমরা জানি যে এই ওয়াইয়ের যে কাজ বা বলা হয়েছে প্রতিষ্ঠানে, সেটা কিন্তু আমাদের মূলত নির্বাহী বিভাগের কথা এই জায়গাতে নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং আমরা বলতে পারি ওয়াইয়ের যে কার্যাবলী বা ওয়াইয়ের যে ক্ষমতা কার্যাবলী, এটা কিন্তু নির্বাহী বিভাগের কার্যাবলীর মধ্যে পড়ে। এই জায়গাতে জাস্ট আমরা আমাদের নির্বাহী বিভাগের কার্যাবলীগুলো ব্যাখ্যা করব। তারপরে ঘতে যদি আসি যে উদ্দীপকে বর্ণিত কাজে কি ওয়াই প্রতিষ্ঠানের একমাত্র কাজ যৌক্তিক ব্যাকরণ? না, অবশ্যই না। এই যে ওয়াই প্রতিষ্ঠানটা বা ওয়াইয়ের প্রতিষ্ঠানিক যে একমাত্র কাজ কিন্তু শুধুমাত্র এই এক্স প্রতিষ্ঠানকে যে নিয়ন্ত্রণ করা বা তাদেরকে এটা কিন্তু তাদের একমাত্র কাজ না, তাদের আরও অনেক কাজ রয়েছে। কী ধরনের কাজ আমরা যদি বলি যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বা দেশের সার্বিক পরিস্থিতি, দেশের শাসন বিভাগ বা দেশের জনসেবামূলক কাজ, দেশের উন্নয়নমূলক কাজ, যতগুলো কাজ সবগুলোই কিন্তু এই বিভাগের মাধ্যমে হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে এটা শুধুমাত্র একমাত্র কাজ না, এটার আমাদের এটার বিপক্ষে আমরা বা এটার পক্ষে আমরা যৌক্তিক মতামত নিজের মতো করে উপস্থাপন করব এইভাবে। তারপরে যদি আসি বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন, এই চ্যাপ্টারের উপরে যদি আমরা আলোচনা করতে যাই, তো বাংলাদেশের গণতন্ত্র কি বা নির্বাচন কি, আমরা মোটামুটি গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে একটু জানি। তারপরে আমরা জায়গাতে আরেকটু যদি পড়ি যে আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি, এটা একটা সহজ সংজ্ঞা, আশা করি তোমরা সবারই পারার কথা যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যে বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই যে সংজ্ঞাটা এটাই মূলত হচ্ছে যে আব্রাহাম জনগণের দ্বারা জনগণের জন্য। এই সংজ্ঞাটা যে আমরা হুবহু বইয়ে যেভাবে উল্লেখ আছে সেভাবেই তোমরা উল্লেখ করতে পারো, পরীক্ষাতে আসলে এভাবে লিখতে পারো। পাশাপাশি অষ্টম জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়, এটা একটা এমসিকিউ আসতে পারে বা সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। সুতরাং আমরা দেখি যে 2001 সালের 1 অক্টোবর সাধারণত কি হয়, অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। রাজনৈতিক দল কাকে বলে? রাজনৈতিক দলের কথা যদি আমরা বলতে যাই, রাজনীতি হচ্ছে সেই দল বা একটা নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী একটা গোষ্ঠী যারা বৈধভাবে বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বা তার দলীয় মতাদর্শ প্রকাশের মাধ্যমে জনমত গঠন করে ক্ষমতায় আসতে চায়, তাদেরকে সাধারণত রাজনৈতিক দল বলা হয়। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে সেই গণতন্ত্র যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণরা সরাসরি শাসন কার্যে ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ তারা তাদের নিজেদের ভোটের মাধ্যমে জাতীয় নেতৃত্ব নির্বাচন করে থাকে। এটাকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র। আমাদের দেশের জাতীয় নেতৃত্ব কিন্তু আমাদের প্রত্যেকটি জনগণ বা আমরা সবাই মিলে আমাদের জাতীয় নেতৃত্বটা নির্বাচন করে নিজেদের ভোট প্রদানের মাধ্যমে, এটাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ গণতন্ত্র। তারপরে যদি আসি আইনের প্রাচীনতম উৎস কি, আমরা জানি আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। এই প্রথাই কিন্তু আগে একটা সময় ছিল যে দেশের বা একটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রথা প্রচলিত ছিল, এবং এগুলো যদি কেউ অমান্য করতো তাহলে দেখা যায় যে সবাই তার প্রতি ক্ষুব্ধ হয়ে যেত বা তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতো, এবং এইগুলাই এক পর্যায়ে লিখিতভাবে আমাদের আইনে প্রণীত হয়েছে। এই জন্য বলা হয় আইন হচ্ছে সবচেয়ে প্রাচীনতম, আইনের প্রাচীনতম প্রথা হচ্ছে এই প্রথা, আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। কারণ এই আমরা যদি বেশ কয়েকটি দেশের সংবিধানও কিন্তু এই প্রথার আলোকেই গঠিত হয়েছে। নির্বাচন কাকে বলে? নির্বাচন ব্যবস্থা হচ্ছে মূলত আমাদের দেশের যে জাতীয় নেতৃত্ব বলি বা আমাদের সকল স্তরের যে নেতৃত্ব নির্বাচন বা জনপ্রতিনিধি নির্বাচনের যে একটা পদ্ধতি, এটাই মূলত হচ্ছে নির্বাচন, যার হয়তো ভোটিং সিস্টেমের মাধ্যমে আমরা একজন আমাদের বাছাই করে থাকি একজন এই জনপ্রতিনিধিকে। রাজনৈতিক দলের অন্যতম কাজ কি? আমরা জানি রাজনৈতিক দলের অন্যতম বা প্রধান কাজ হচ্ছে তারা দলীয় মতাদর্শ প্রচার করে বা জনমত গ্রহণ করে লাস্ট পর্যন্ত সে ক্ষমতায় এসে তারা সরকার গ্রহণ করবে, এটাই হচ্ছে তাদের প্রধান বা মুখ্য কাজ। তারপরে যদি বলি যে কবে কোথায় গণতন্ত্রের পুনর্জন্ম হয়, আমরা জানি গণতন্ত্রের সাধারণত সৃষ্টি হয়েছিল গ্রিসে, কিন্তু এটার পুনর্জন্ম হয়েছে কোথায়? ইউরোপে, এবং এটা 17 থেকে অষ্টাদশ শতাব্দীতে, এই শতাব্দীতে সাধারণত হচ্ছে এটার পুনর্জন্ম হয়েছে। নির্বাচন গণতন্ত্রের ভিত্তি বলা হয় কেন? আসলে নির্বাচন গণতন্ত্রের ভিত্তি বলা হয় এই কারণে যে যদি দেশে নির্বাচন ব্যবস্থা না থাকে বা আমরা যদি আমাদের জনপ্রতিনিধি আমাদের নিজেদের ভোটের মাধ্যমে আমাদের নিজের যে মতামত সেগুলোর মাধ্যমে যদি আমি আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে না পারি, যদি সরকার তাদের ইচ্ছা মতো তাদের প্রতিনিধি নির্বাচন করে, তাহলে কিন্তু কখনোই গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব না। তখন একটা দেশের যে সরকার থাকে তারা কিন্তু স্বৈরাচার হয়ে যায় বা তারা নিজেদের মতো করে দেশ পরিচালনা করার অভ্যস্ত। কিন্তু যখন
তখন আমার হাতে ক্ষমতা থাকবে যে কে দেশের নেতৃত্ব গ্রহণ করে বা কে আমার জনপ্রতিনিধি, সেটা যদি আমি নির্বাচন করার ক্ষমতায় থাকি, তাহলে কিন্তু যে দেশের যে যিনি আমাদের জনপ্রতিনিধি হয় তারও কিন্তু একটা ভয় থাকে যে আমি যদি ভালো কাজ না করি বা আমি গণতন্ত্র ব্যবস্থায় যদি বিশ্বাসী না হয়, তাহলে কিন্তু আমিও পরের বার ক্ষমতায় আসতে পারবো না। এই জন্য যদি নির্বাচন ব্যবস্থাটা থাকে, তাহলে কিন্তু দেশের একটা গণতন্ত্র বজায় থাকার একটা অবস্থা থাকে আর কি। তারপর যদি বলি যে নির্বাচন কমিশন কি, আসলে নির্বাচন কমিশন সম্পর্কে আমরা হয়তো জানার কথা, তারপর একটু বলি। নির্বাচন কমিশন হচ্ছে সাধারণত সেই কমিশন যারা হচ্ছে আমাদের যে নির্বাচন ব্যবস্থা পুরোটা পরিচালনা করে, আমাদের যে এই ভোটার লিস্ট প্রদান থেকে শুরু করে নির্বাচনী বিধিবিধান বা নির্বাচনটা কীভাবে হবে, কখন হবে এবং কী কী নিয়ম মান্য করা উচিত বা আমাদের কী কী নিয়ম অমান্য করা যাবে না, সেই জিনিসগুলো যারা প্রণয়ন করে থাকে এবং সার্বিক নির্বাচন ব্যবস্থাটা যারা পরিচালনা করে, সেইটাই হচ্ছে নির্বাচন কমিশন। তারপরে যদি আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখি যে গণতন্ত্রের মূল উদ্দেশ্য কি, আমরা জানি গণতন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে কল্যাণ সাধন করা, অর্থাৎ জনগণের কল্যাণ সাধন করাই কিন্তু গণতন্ত্রের মূল উদ্দেশ্য। এই গণতন্ত্র হচ্ছে মূলত ওই জিনিসটা যেখানে সবার সমান অধিকার থাকবে, অর্থাৎ আমার যতটুকু স্বাধীনতা সবারই সেই স্বাধীনতা থাকবে এবং আমরা আমাদের নিজেদের পছন্দ বা ইচ্ছে অনুযায়ী অন্যের স্বাধীনতা খর্ব না করে বা অন্যের কোনো কাজে বাধা প্রদান না করে আমি আমার নিজের পুরো স্বাধীনতা ভোগ করবো, এটা হচ্ছে গণতন্ত্র। তারপর যদি আমরা যাই বিরোধী দল কিভাবে গণতন্ত্রকে কার্যকরী করে থাকে, তো বিরোধী দল সাধারণত এই জায়গায় চারটা অপশন আছে যে সংসদে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা করে, হরতাল অবরোধ করে, সরকারের গঠনমূলক সমালোচনা করে, দেশের কথা বিদেশে বলে। এগুলো বলে কিন্তু কোনো লাভ নাই। সংসদে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা করে বা হরতাল অবরোধ করেও কিন্তু কোনোভাবেই একটা যে সরকার প্রধান বা একটা দেশের যে সরকার, সেটার সঠিক সমালোচনা করা সম্ভব না। আমরা বলতে পারি যে তারা কীভাবে গণতন্ত্র কার্যকরী করতে পারে, বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করে কিন্তু তারা একটা দেশের গণতন্ত্রকে কার্যকরী করতে পারে। তারপরে যদি আসি যে নির্বাচন কমিশনারগণ কার নিকট পদত্যাগপত্র পেশ করতে পারেন, আমরা জানি নির্বাচন করতে সাধারণত হচ্ছে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র পেশ করতে পারেন। কোন শতকের গণতান্ত্রিক ভাবধারায় উচ্চমূল হিসেবে ইংল্যান্ডকে চিহ্নিত করা যায়, এটা আমরা যদি জানি যে অষ্টাদশ শতাব্দীতে গণতন্ত্রের উচ্চমূল হিসেবে ইংল্যান্ডকে চিহ্নিত করা যায়। পরবর্তীতে 5 নম্বরে আছে হচ্ছে সরকার ও জনগণের সেতুবন্ধন রচনা করে কারা, আসলে নির্বাচন সংসদ নাকি রাজনৈতিক দল। এক্ষেত্রে আমরা জানি রাজনৈতিক দল হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করে থাকে। এখন যদি আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংখ্যাটা লিখো, এই সংখ্যাটা কিন্তু আমরা একটু আগে বলে আসলাম। জাস্ট এই যে প্রেসিডেন্ট প্রদত্ত আব্রাহাম লিঙ্কনের সংখ্যাটা ছিল যে জনগণের দ্বারা বা বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই সংখ্যাটা আমরা জাস্ট জায়গাতে উল্লেখ করবো। এবং প্রত্যক্ষ গণতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে। তারপরে যদি বলি যে প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে সেই গণতন্ত্র যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের জনগণ, আমরা আমাদের জনপ্রতিনিধি বা জাতীয় নেতৃত্ব আমরা নিজেদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করে থাকি। নির্বাচক মণ্ডলী কাকে বলে, এটা হচ্ছে মূলত আমাদের দেশে নাই নির্বাচক মণ্ডলী। এটা মূলত হচ্ছে যে দেশে দুই ধরনের গণতন্ত্র রয়েছে, যেমন প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্র, এটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্রের একটা অংশ। এই ক্ষেত্রে জাতীয় নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানুষকে বা নির্দিষ্ট কিছু প্রতিনিধিকে নির্বাচন করা হয়, যেমন আমরা এমপি নির্বাচন করি, এরকমভাবে তারা হচ্ছে নির্দিষ্ট একটা জনপ্রতিনিধি নির্বাচন করে, হয়তো 200 জন 300 জন বা 400 জন। তার পরবর্তী তারা কি করে তাদের ভোটের মাধ্যমে জাতীয় নেতৃত্ব নির্বাচন করে, তাদেরকে আমরা ইলেকটোরাল বা নির্বাচক মণ্ডলী বলা হয়। এই জিনিসটা হচ্ছে মূলত নির্বাচক মণ্ডলী ধারণা। এটা কিন্তু আমাদের দেশে না, এটা আমেরিকার মতো দেশে বা আমেরিকা যুক্তরাষ্ট্রে সেই জায়গাতে কিন্তু নির্বাচক মণ্ডলীর ব্যবস্থাটা রয়েছে। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। রাজনৈতিক দলের সংজ্ঞা যদি আমরা বলি, মাত্রই বললাম রাজনৈতিক দলের সংজ্ঞা হচ্ছে মূলত সেই একটা সংঘবদ্ধ গোষ্ঠী যারা তাদের নিজেদের দলীয় মতাদর্শ প্রচার করে, জনমত গঠন করে বৈধভাবে ক্ষমতায় আসতে চায়, তারাই হচ্ছে আমাদের রাজনৈতিক দল। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইবার প্রদত্ত রাজনৈতিক দলের সংখ্যাটা, এই জায়গাতে আমাদের বইয়ে যে ম্যাকাইবারের সংখ্যাটা সেইটা জাস্ট আমরা সরাসরি উল্লেখ করবো যে যারা কতগুলো নির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সাংবিধানিকভাবে সরকার গঠন করতে চায়, তারাই হচ্ছে মূলত রাজনৈতিক দল। আমরা জাস্ট ম্যাকাইবারের সংখ্যাটা হুবহু লিখে দেবো, যদি পরীক্ষাতে আসে। এটা কমার্সে আসতে পারে। পাশাপাশি ইলেকটোরাল কলেজ ধারণাটি ব্যাখ্যা করো। আমরা যে মাত্র নির্বাচক মণ্ডলীর কথাটা বললাম, এই ইলেকটোরাল কলেজ দ্বারা মূলত হচ্ছে সেই নির্বাচক মণ্ডলীকে নির্দেশ করা হয়। গণতন্ত্র ও নির্বাচন অবিচ্ছেদ্য কেন? গণতন্ত্র ও নির্বাচন পরস্পরের অবিচ্ছেদ্য, কারণ হচ্ছে গণতন্ত্র ব্যতীত নির্বাচন হয় না, আর নির্বাচন না থাকলে গণতন্ত্র থাকে না। আমাদের একটা দেশে যদি নির্বাচন না হয় বা আমরা যদি আমাদের নেতৃত্ব নির্বাচন না করতে পারি, তাহলে সেই দেশে প্রকৃতভাবে কখনোই গণতন্ত্র থাকবে না। আর যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হয় বা রাখতে হয়, তাহলে অবশ্যই নির্বাচন ব্যবস্থাটা রাখতে হবে। এই জন্য বলা হয় গণতন্ত্র এবং যে নির্বাচন সেটা হচ্ছে পরস্পরের অবিচ্ছেদ্য। পরোক্ষ গণতন্ত্রে কি বলতে কি বুঝো? আমরা যদি পরোক্ষ গণতন্ত্র বললাম যে সেই গণতন্ত্র যে গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের জনগণ সরাসরি জাতীয় নেতৃত্ব নির্বাচন করতে পারে না, তারা একটা নির্দিষ্ট নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল ভোটারগণ নির্বাচন করে এবং তারা পরবর্তীতে ভোট দিয়ে হচ্ছে জাতীয় নেতৃত্ব, যেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বলতে পারি আমরা।
নির্বাচনী আচরণবিধি মেনে চলা উচিত কোন নির্বাচনী আচরণবিধি মেনে চলা উচিত, কারণ আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা সে জায়গায় দেখা যায় যে বিভিন্ন সময় নির্বাচনী কাজ করতে বা নির্বাচনী প্রচারণায় একটি দলের সাথে অন্য একটি দলের বিভিন্ন সংঘর্ষ বাধে এবং অনেকেই হতাহতের ঘটনা ঘটে থাকে। এই ক্ষেত্রে যে আমাদের যে নির্বাচনের বিধিবিধান রয়েছে আমাদের নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত, সেই বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলি একটা দেশে সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এই নির্বাচন বিধি যদি কেউ না মানে তাহলে কখনোই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না বা সঠিক ভোটিং পদ্ধতির মাধ্যমে একজন প্রার্থী যে যোগ্য প্রার্থী সেটা নির্বাচন করাও সম্ভব না। এই জন্য আমাদের ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, এই যে আচরণবিধি নির্বাচনের যে আচরণবিধি নির্বাচন কমিশন কর্তৃক বেঁধে দেওয়া হয় সেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। পাশাপাশি আমরা যদি বলি যে আধুনিক গণতান্ত্রিক দেশে প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করা কঠিন কেন? আধুনিক গণতান্ত্রিক দেশে প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করা কঠিন কেন? কারণ আমাদের যে এখন আধুনিক গণতন্ত্র ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে স্বৈরাচারমূলক দেশে সরকারের স্বৈরাচারমূলক আচরণ বা এই ক্ষেত্রে আমাদের যে প্রত্যক্ষ যে গণতন্ত্র চর্চা করা হয় সেটা বিভিন্ন সময় সম্ভব হচ্ছে না। শুধুমাত্র আমাদের এই বর্তমানের যে ব্যবস্থা সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সরকার বিভিন্ন সময় তাদের আমাদের যে গণতান্ত্রিক রুলসগুলো সেগুলো তারা কখনোই ফলো করতে চায় না, বা আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা এটা সাংবিধানিকভাবে উল্লেখিত থাকে কিন্তু প্রকৃতপক্ষে তারা এই রুলসগুলো মানতে চায় না। তারপরে আমরা একটা সৃজনশীল যদি দেখি যে ঘটনা 1, ক দেশের আসন নির্বাচনের প্রার্থী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন হামিদা বেগম। এই নারী নির্বাচনে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় প্রতিষ্ঠানে হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। উক্ত প্রতিষ্ঠান এবছর সরকার গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। তারপরে যদি আমরা দেখি ঘটনা 2, ঢাকার একটি খ্যাতনামা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে রাজা মিয়া ও মামুন মোল্লা একই এলাকার প্রার্থী। রাজা মিয়ার সমর্থন জোরালো দেখে মামুন মোল্লা তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালায় এবং নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জায়গাতে আমাদের যে ঘটনা 2টা রয়েছে তার প্রেক্ষিতে কিন্তু আমাদেরকে 2টা প্রশ্ন করা হয়েছে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে কোন প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে? আমরা জানি যে এখানে যে প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে যে তারা সরকার গ্রহণ করার সম্ভাবনা রয়েছে এবং তারা একটি জনপ্রিয় প্রতিষ্ঠানের নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। সুতরাং এইটা মূলত আমাদের কিসের নির্দেশনা আমরা কিন্তু সহজে বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলের নির্দেশ দেয়। সুতরাং আমরা বলতে পারি গ নম্বরে যে প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান হয়েছে অবশ্যই রাজনৈতিক দলকে বোঝানো হয়েছে। তার পরবর্তীতে আমরা যদি বলি যে মামুন মোল্লার আচরণবিধিকে লঙ্ঘন করেছে, উক্ত কলেজে কোন ধরনের শাস্তির ব্যবস্থা নেওয়া যেতে পারে? আমরা জানি যে মামুন মোল্লার যে আচরণবিধি লঙ্ঘন করা হয় সেটা হচ্ছে মূলত কি আমাদের যে নির্বাচনী আচরণবিধি যেটা হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক বেঁধে দেওয়া সেই নিয়মবিধির লঙ্ঘন করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে শাস্তির বিধান রয়েছে তা হচ্ছে মূলত বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক জরিমানা সহ 2 বছর থেকে সশ্রম কারাদণ্ডের 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া যায়। এক্ষেত্রে আমাদের যে প্রশাসন রয়েছে তার শাস্তির মাত্রা কতটুকু হওয়া উচিত এবং সে কী ধরনের অপরাধ করেছে তার উপর ভিত্তি করে এই শাস্তির মাত্রাটা নির্ধারণ করা হয়ে থাকে। তারপরে আমরা যদি আসি পরবর্তী চ্যাপ্টার জাতিসংঘ ও বাংলাদেশ। জাতিসংঘ ও বাংলাদেশ আমরা জানি জাতিসংঘ হচ্ছে মূলত যে ইউনাইটেড নেশন, সেই জাতিসংঘের বিষয়ে আমরা কিছু শিখবো এই জায়গা থেকে এবং বাংলাদেশের সাথে তাদের কী সম্পর্ক বা বাংলাদেশ কীভাবে সম্পর্কিত সেই ব্যাপারে আমরা কিছুটা তথ্য জানার চেষ্টা করবো। হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে হ্যাগ শহরে কোন দেশে অবস্থিত? আমরা জানি নেদারল্যান্ডের এক শহর হচ্ছে হ্যাগ। পরবর্তীতে কত সালে বেজিং +5 সম্মেলন? এগুলো হচ্ছে মূলত তোমার এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্নে আসার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বেজিং প্লাস সম্মেলন হচ্ছে 2000 সালে। তার পরিবর্তে ভেটু ক্ষমতা কি? ভেটু ক্ষমতা হচ্ছে মূলত একটি দেশের যে আমাদের ইউনাইটেড নেশন বা জাতিসংঘের বেশ কয়েকটি রাষ্ট্র রয়েছে, শক্তিশালী রাষ্ট্র যেগুলো হচ্ছে জাতিসংঘ গঠনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের কিন্তু একটা বিশেষ ক্ষমতা রয়েছে যার বলে তারা এই জাতিসংঘে উত্থাপিত বিভিন্ন দাবি বা বিভিন্ন বিষয়গুলির ক্ষেত্রে তারা বাধা প্রদান করতে পারে বা এই জিনিসটা তারা বাতিল করে দিতে পারে। এই যে তাদের এই বাধা দেওয়ার ক্ষমতা সেটাই মূলত ভেটু ক্ষমতা বলা হয়। তারপরে হচ্ছে সিডিও সনদ কতটি ধারা রয়েছে? আমরা জানি সিডিও সনদে সাধারণত এটি দ্বারা রয়েছে। পাশাপাশি যুদ্ধ কি ডেকে আনে? আমরা জানি যুদ্ধ হচ্ছে ধ্বংসলীলা ও অশান্তি ডেকে আনে। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? আমরা জানি বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হিসেবে জয়েন করেছে। লিগ অফ নেশনসের সৃষ্টির পটভূমি ব্যাখ্যা করো। লিগ অফ নেশনস আসলে প্রতিষ্ঠা করেছে কখন? লিগ অফ নেশনস সাধারণত আমাদের দেশে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যখন হাজার হাজার মানুষ হতাহত হয়েছে, অনেকেই মারা গিয়েছেন এবং পাশাপাশি অনেকেই কিন্তু আহত অবস্থায় বা পঙ্গুত্ব বরণ করেছেন, সেই প্রেক্ষিতে বিশ্ব কিন্তু পুরো বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে এত মানুষ কীভাবে মারা যায় এবং একটা দেশের সাথে অন্য দেশে যে সারা বিশ্বে যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল তার প্রেক্ষিতে আমাদের যে শক্তিশালী দেশ কয়েকটি দেশ রয়েছে তাদের প্রতিনিধিদের মাধ্যমে একটা মিটিং হয় এবং সেখানে বলা হয় যে আমাদের বিশ্বশান্তির বিষয়ে কতটুকু গুরুত্ব, এবং তারই প্রেক্ষিতে এই বিভিন্ন দেশের চুক্তির মাধ্যমে কিন্তু এই ইউনাইটেড নেশন বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আমরা এটা হচ্ছে মূলত আমাদের আগের চ্যাপ্টারের প্রশ্ন, এটা ভুলে জায়গাতে চলে আসছে। আমরা অলরেডি স্থানীয় প্রশাসন সম্পর্কে আলোচনা করেছি, এখন আমরা WHO এর কাজকে ব্যাখ্যা করবো। আমরা জানি WHO মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু মূলত সারা বিশ্বব্যাপী যে জাতিসংঘের যতগুলো দেশে সবগুলো দেশের মধ্যে কীভাবে সঠিক স্বাস্থ্যসেবা এবং আমাদের যে শিশু থেকে শুরু করে নারী পুরুষ সকলের কি স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা কাজ করে থাকে।
নারীর অধিকার আদায়ে সিডিও একটি পূর্ণাঙ্গ দলিল কেন ব্যাখ্যা করে। এই নারীর ক্ষমতা বাস্তবায়ন বা নারীর অধিকারের ক্ষেত্রে এই যে দলিলটার কথা বলা হয় সেই দলিলটা মূলত হচ্ছে নারীদের অধিকার সম্বলিত বা নারীদের একটা দেশের নারীদের প্রতি কী কী অধিকার রয়েছে বা একটা নারী দেশ থেকে কী পাবে, তারা কী কী সুযোগ সুবিধা গ্রহণ করবে এবং তাদের প্রতি আমাদের কীরকম আচরণ করা উচিত, পুরোটাই কিন্তু এই যে আমাদের সনদে উল্লেখিত আছে। এবং একটি দেশ যারা জাতিসংঘের অন্তর্ভুক্ত তারা কিন্তু এই সনদে স্বাক্ষর করেছে এবং অবশ্যই তারা এই যে ধারাগুলো বলে সেগুলো মানতে বাধ্য। এবং এই সনদের মাধ্যমে কিন্তু নারীদের অধিকারের প্রতি আরও বেশি জোরালো করা হয়েছে এবং সকলেই এর পরবর্তী সময় থেকে আরও বেশি সচেতন হয়েছে যে আমার নারীদের প্রতি আমাদের কতটুকু অধিকার রয়েছে বা নারীরা আমাদের দেশ থেকে কী কী সুযোগ সুবিধা পাবে। এখন যদি আমরা বহু নির্বাচনী প্রশ্নে আসি যে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষা ব্যবহার করেছিল, এটা সাধারণত হচ্ছে 1984 সাল থেকে বাংলা ভাষা ব্যবহার শুরু হয়। তারপর যদি আসি যে জাতিসংঘের সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে কোন দেশ, এই যে আমাদের ভেটো ক্ষমতা সম্পন্ন যে কয়েকটি দেশ রয়েছে তারাই মূলত জাতিসংঘের সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে তাদের এই ক্ষমতার মাধ্যমে। তো এই দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া এবং ফ্রান্স, এই তিনটা দেশে উল্লেখিত আছে, এই তিনটা দেশের মূলত হচ্ছে এই ক্ষমতাটা রয়েছে। তারপরে এই বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য, এটা অলরেডি আমরা যখন আমরা থিওরিটিক্যাল আলোচনা করতেছিলাম তখন শুরুতে এটা ছিল যে বাংলাদেশ হচ্ছে সাধারণত জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র। জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী কত ধরনের সদস্য থাকে, আমরা জানি জায়গাতে দুই ধরনের সদস্য থাকে, স্থায়ী এবং অস্থায়ী সদস্য। আন্তর্জাতিক বিচারালয়ের আদালতের সদর দপ্তর কোন শহরে অবস্থিত, আমরা জানি হ্যাগ শহরে অবস্থিত। এখন আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন যদি দেখি যে ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কি, ইউএনএইচসিআর এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, এটা হচ্ছে মূলত এই ইউএনএইচসিআর এর পূর্ণরূপ। পাশাপাশি এফএও এটা হচ্ছে মূলত ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সংক্ষেপে হচ্ছে এফএও বলা হয়। চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে ঘোষণাটি লেখো, এই চতুর্থ যেটা বিশ্ব নারী সম্মেলন হয়েছে সেটাতে মূলত হচ্ছে যে একটা স্লোগান ছিল তাদের, সেটা হচ্ছে মূলত নারীর চোখে বিশ্ব দেখো, এটা হচ্ছে মূলত এই ঘোষণা। ইউএনডিপির পূর্ণরূপ কি, আমরা সেম ইউএনডিপি পূর্ণরূপ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে ইউএনডিপির পূর্ণরূপ। এফএও এই যে আমরা মাত্র আলোচনা করলাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা হচ্ছে মূলত এফএও, তাদের কাজ হচ্ছে আমাদের দেশের খাদ্য সেবা এবং আমাদের দেশের যে কৃষি ব্যবস্থা রয়েছে প্রতিটা দেশে জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রতিটা দেশের এই খাদ্য এবং কৃষি ব্যবস্থার যে উন্নতি বা তাদের সার্বিক ব্যবস্থাপনা কিন্তু এই ফুডেও কাজ করে থাকে। ইউনিসেফের সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান বলা হয় কারণ ইউনিসেফের প্রতিষ্ঠার পরবর্তী সময় ইউনিসেফ মূলত প্রতিষ্ঠাই হয়েছে যে আমাদের বিশ্বের বা আমাদের জাতিসংঘ অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের যে সুবিধাবঞ্চিত শিশু বা অসহায় শিশু রয়েছে তাদের দায়িত্ব গ্রহণ করা, তাদেরকে সঠিক শিক্ষা প্রদান করা বা তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ যাবতীয় শিশুদের কার্যাবলী কিন্তু এই ইউনিসেফ করে থাকে। এই জন্য ইউনিসেফকে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান বলা হয়। বিশ্বে জাতিসংঘের প্রয়োজনীয়তা কেন, বিশ্ব জাতিসংঘের প্রয়োজনীয়তা আমরা জানি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে মূলত বিশ্ব শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে। সুতরাং আমাদের সারা বিশ্বে যে বিশ্বযুদ্ধ সহ বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে কীভাবে একটা দেশের তো অন্য একটা দেশ একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে শান্তি শৃঙ্খলাভাবে এবং মানবতার পক্ষে কীভাবে একসাথে সকলে বসবাস করা যায়, একই সূত্রে থাকা যায়, সেটাই মূলত হচ্ছে আমাদের এই বিশ্ব স্বাস্থ্য আমাদের যে বিশ্বের যে সংস্থা হিসেবে যে জাতিসংঘের অনুরোধ তাদের কিন্তু এটাই মূলত উদ্দেশ্য ছিল এবং এটার প্রয়োজনীয়তা কিন্তু এই জন্যই। সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলে অভিহিত করা যায়, এটা হচ্ছে মূলত জাতিসংঘের বিভিন্ন পরিষদের মধ্যে একটা পরিষদ হচ্ছে সাধারণ পরিষদ। এই সাধারণ পরিষদ মূলত এমন একটা পরিষদ যে জায়গাতে হচ্ছে যে কোনো একটা দেশের বা যে কোনো একটা মতবাদ বা যে কোনো একটা পরিস্থিতি বা যে কোনো যার ইচ্ছা যে কোনো একটা সিদ্ধান্ত তার সেই জায়গায় তুলতে পারে এবং এই বিষয়ে তারা আলোচনা করতে পারে। এই সাধারণ পরিষদে কিন্তু কোনো সিদ্ধান্ত সরাসরি নেওয়া হয় না বা একটা আলোচনা তুললেই যে তা বাস্তবায়ন হবে তা না। এই সাধারণ পরিষদ তোলার পরে এটা হয়তো বাতিল হবে বা আরও যে পরবর্তী সময়ে তা এটা হইতেও পারে না হইতে পারে, কিন্তু এই জায়গাতে আলোচনা তোলার মাধ্যমে বিভিন্ন আরও অন্যান্য দেশের প্রতিনিধি থাকে তাদের সকলের মধ্যে একটা আলোচনা হয় যে এটা কি বাস্তবায়ন করা যায় কিনা বা এটা নেওয়া যায় কিনা উদ্যোগটা, তখন কিন্তু এটা মোটামুটি বিতর্কের সৃষ্টি হবে। আমরা বলতে পারি যে এই পরিষদে আমাদের যে কোনো বিষয়ে বিশ্ব যে জাতিসংঘের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তাদের যে কোনো মতামত তারা জায়গায় তুলে ধরতে পারে এবং এর মাধ্যমে একটা সময় হয়তো অনেকগুলো মতামত বাস্তবায়ন হয় আবার কখনো হয় না। এই জন্য এই যে আমাদের সাধারণ পরিষদ সেটাকে সাধারণত কী বলা হয়, বিতর্ক সভা বলা হয়। লিগ অফ নেশনস কি, এটা হচ্ছে মূলত আমাদের যে ইউনাইটেড নেশন সেটার ইংরেজি হচ্ছে লিগ অফ নেশনস। তার কি কাজ আমরা অলরেডি বহুত আলোচনা করি, শুধু তুমি জাস্ট এই ইউনাইটেড নেশনের কাজগুলো জায়গাতে আমাদের তুলে ধরতে। সিডিও সনদকে ব্যাখ্যা করো, সিডিও সনদ মূলত হচ্ছে এই যে নারীদের অধিকার নিশ্চিতকরণে যে এটি সনদ রয়েছে বেশ কয়েকটি ধারা সম্পূর্ণ এবং এই জায়গাতে উল্লেখ করা হয়েছে যে একটি দেশ একটা নারীর প্রতি কী কী দায়িত্ব পালন করবে এবং একটা নারীর তার যে নিজের দেশ বা জাতির প্রতি কী কী অধিকার রয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এই যে সনদের মাধ্যমে সাধারণত হচ্ছে একটা নারীর অধিকার পালনের জন্য একটি দেশকে আরও বেশি প্রগতিশীল করা হয়েছে বা একটা আরও বেশি তাদের প্রতি দায়িত্বশীল করা হয়েছে এবং আমাদের প্রত্যেক নারীর প্রতি কী কী অধিকার আমাদের সকল মানুষকে কিন্তু সেই জায়গাতে আমাদের যে চেতনাবোধ সেটাকে আরও বেশি জাগ্রত করা হয়েছে।
এখন আমরা যদি আসি প্রয়োগে উচ্চতর দক্ষতা, যে হিরোশিমা ও নাগাসাকির ইতিহাস অত্যন্ত মর্মান্তিক। এটা তোমরা হয়তো জানার কথা যে বিশ্বযুদ্ধের সময় এই যে দুইটা শহর জাপানের, সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে পুরো শহরগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অত্যন্ত মর্মান্তিক ও বিভীষিকাময়। এমন মর্মান্তিকতা হতে মানব জাতিকে রক্ষার জন্য বিশ্বের পরাশক্তির অধিকারী দেশগুলোকে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করে। যে বিশ্বের যে পরাশক্তিবান দেশগুলো আছে তারা কিন্তু একটা আন্তর্জাতিক সংস্থা গঠন করে। এটা হচ্ছে মূলত কোন সংস্থার কথা উল্লেখ করা হয়েছে? আমরা কিন্তু শুরুতে এই প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির উদ্দেশ্য বর্ণনা করো। তো আমরা উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির কথা আমরা কোন সংস্থার কথা বলতে পারি? উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি হচ্ছে মূলত ইউনাইটেড নেশন বা জাতিসংঘ। এখন আমরা জাস্ট তার কার্যাবলী কি এই জায়গাতে বর্ণনা করতে বলছি, তার উদ্দেশ্য কি। আমরা জানি যে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, বা একটা দেশের সাথে অন্য একটা দেশের কীভাবে সংঘর্ষ এড়ে প্রতিটা দেশ কীভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এইটাই মূলত হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য। এখানে জাস্ট তুমি তোমার মতো করে বেশ কয়েকটি লাইন বর্ণনা করলে মোটামুটি একটা ভালো মার্কস আনা সম্ভব। উদ্দীপকের সংস্থাটি নারীর প্রতি বৈষম্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, মন্তব্যটি মূল্যায়ন করো। আমরা জানি যে জাতিসংঘ নারীর অধিকার বাস্তবায়ন বা নারীর প্রতি অধিকার দেখে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। তার মধ্যে আমরা যদি একটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলি, সেটা হচ্ছে এই যে সিডিও সনদ। এই সনদের মাধ্যমে কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি এই সনদ কি। এই সনদের মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত এবং একটা দেশের তার নারীদের প্রতি, তার দেশের নারীদের প্রতি কী কী অধিকার রয়েছে, তারা কী কী সুযোগ সুবিধা পাবে বা নারীদেরকে কতটুকু স্বাধীনতা দেওয়া প্রয়োজন, সেই তুলনায় আমরা যে আমাদের যে অধিকার ছিল বা একটা দেশের কতটুকু দায়িত্ব, সেটা কিন্তু কোনো দেশই পালন করতে পারতেছে না। এটা কিন্তু শিকারের মাধ্যমে এবং পরবর্তীতে তারা যে তাদের দায়িত্ব রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করার জন্য এবং নারীদের অধিকার যাতে সঠিকভাবে তারা পায় এবং বুঝে পায়, সেই ব্যাপারে কিন্তু তারা চুক্তিবদ্ধ হয়। এবং এইটাই হচ্ছে মূলত নারীদের সিডিও সনদ। এই সনদের মাধ্যমে আমরা বলতেই পারি যে জাতিসংঘ আমাদের নারীদের অধিকার এবং বৈষম্য নিরসন, নারীদের প্রতি কোনো বৈষম্য করা যাবে না। একটা পুরুষ সমাজ আমাদের এই দেশ থেকে যে সুযোগ সুবিধা ভোগ করবে, একটা নারীকে সুযোগ সুবিধা দিতে হবে। তার যদি সেই যোগ্যতা থাকে, তার যদি সেই দায়িত্বপ্রাপ্ত হওয়ার মতো তার যদি এবিলিটি থাকে, তাকে অবশ্যই সেই দায়িত্ব বা সেই সুযোগটা দিতে হবে। কোনোভাবে তাকে নারী বলে পিছিয়ে রাখা যাবে না বা তাকে বৈষম্যের শিকার করা যাবে না। এই সনদের মাধ্যমে এই বিষয়টি ভালোভাবে উল্লেখ করা হয়েছে এবং আমরা বলতে পারি যে জাতিসংঘ নারীর প্রতি বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপরে আমরা যদি আমাদের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা চ্যাপ্টারে আসি, এই জায়গাতে আমরা শুরুতেই জানবো আমাদের জাতীয় সম্পদ কি। আমরা জাতীয় সম্পদ বলতে আমরা কি বুঝে থাকি? আমাদের কিন্তু সম্পদের বিভিন্ন ভাগ রয়েছে, যেমন জাতীয় সম্পদ, সমষ্টিগত সম্পদ এবং ব্যক্তিগত সম্পদ। আমরা শুরুতে যদি ব্যক্তিগত সম্পদ কি, ব্যক্তিগত সম্পদ হচ্ছে আমার নিজের যে পার্সোনাল যে প্রপার্টিগুলো রয়েছে, যেমন আমি বলতে পারি আমার ঘর বাড়ি, আমার নিজের যে ব্যক্তিগত ক্ষমতা বা আমার যে দক্ষতা, এগুলো কিন্তু আমার সম্পদ। আমার যদি একটা কলকারখানা থাকে সেটাও কিন্তু আমার ব্যক্তিগত সম্পদ। আমার একটা ফোন থাকলে এটাও আমার ব্যক্তিগত সম্পদ। পাশাপাশি আমি যদি আমাদের সমষ্টিগত সম্পদের কথা বলি, তাহলে আমরা বলতে পারি যেমন আমাদের একটা হাসপাতাল, আমাদের বিদ্যালয়, আমাদের রাস্তাঘাট রয়েছে, এগুলো কিন্তু আমাদের সমষ্টিগত সম্পদ। এই নদী নালাকেও আমরা আমাদের সমষ্টিগত সম্পদের আওতাভুক্ত করতে পারি। এখন জাতীয় সম্পদ হচ্ছে মূলত এই যে আমাদের ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টিগত সম্পদের যে সমন্বিত রূপ, সেটাই হচ্ছে মূলত জাতীয় সম্পদ। পাশাপাশি আমরা যদি বলি ভোগ কি, তাহলে হচ্ছে ভোগ হচ্ছে এই জিনিসটা যেটা হচ্ছে আমাদের প্রয়োজন বা যেটা আমরা চাহিদা অনুভব করি সেটা, এবং এটার প্রাপ্তি হয়ে আমি নিজের সুবিধা ভোগ করি, এটা কিন্তু ভোগ বলা হয়। পাশাপাশি উপযোগ কাকে বলি? উপযোগ বলতে আমরা যদি বলতে যাই, উপযোগ হচ্ছে সাধারণত যে আমাদের অভাব পূরণে, আমি যে জিনিসটা অভাব বোধ করি সেই জিনিসটার অভাব পূরণের যে ক্ষমতা, সেটাকে সাধারণত উপযোগ বলা হয়। জাতীয় সম্পদের উৎস কয়টি? আমরা জানি জাতীয় সম্পদের উৎস হচ্ছে দুইটি। পাশাপাশি গণতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা কে গ্রহণ করে? আমরা জানি যে গণতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা কে গ্রহণ করে? অবশ্যই ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা যে নিজে ব্যক্তি, সে এই মুনাফাটা গ্রহণ করে থাকে। কারণ এই যে গণতান্ত্রিক অর্থব্যবস্থা, এই ব্যবস্থায় কিন্তু মানে কোনো সবার জন্য সমান অধিকার বা সকলের যে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত এরকম কোনো ব্যবস্থা নেই। যে ব্যক্তির প্রতিষ্ঠান সে যতটুকু পারে, অর্থাৎ মুক্তবাজার অর্থনীতি যে যার মতো লাভ করতে পারে, মুনাফা করতে পারে, এবং এই ক্ষেত্রে কিন্তু শ্রমিক শোষণও করা হয়। এই ক্ষেত্রে আমরা জানি যে এই প্রতিষ্ঠানের লাভ বা মুনাফা পুরোটাই তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা যে ব্যক্তি সে এটা গ্রহণ করবে। উৎপাদনের উপকরণ কয়টি? আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এগুলোকে হচ্ছে উৎপাদনের উপকরণ বলা হয়। আমরা খুব সহজেই যদি উৎপাদনের উপকরণ আমাদেরকে খ মার্কসে আসতে পারে যে উৎপাদনের উপকরণের 4টি বর্ণনা করো, তখন আমরা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এই 4টা জিনিস নিজের মতো করে উল্লেখ করবো বা লিখতে পারলেই আমরা 2 মার্কস পেয়ে যাবো। নিসাব কাকে বলে? এটা হচ্ছে মূলত একটা ইসলামিক টার্ম। যে নিসাব হচ্ছে মূলত যখন কোনো ব্যক্তির জাকাত দেওয়ার মতো সম্পদ হয়, সেটাকে মূলত নিসাব বলা হয়। যে কতটুকু সম্পদ হলে জাকাত দিতে হবে, এই যে পরিমাণটা, সেটাই হচ্ছে নিসাব। এবং বিনিয়োগ কাকে বলে? আমরা জানি বিনিয়োগ হচ্ছে মূলত যে আমরা একটা লাভ বা একটা সংগঠন থেকে বা যে কোনো মুনাফা পাওয়ার জন্য আমরা যে জিনিসটা ইনভেস্ট করবো, আমরা কতটুকু টাকা বা কতটুকু সম্পদ আমরা বা কতটুকু মূলধন এই জায়গাতে আমরা
ইনভেস্ট করছি, সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ। শ্রম কি? শ্রম হচ্ছে উৎপাদন কাজে ব্যবহারযোগ্য শারীরিক ও মানসিক কর্মক্ষমতা, এটি হচ্ছে মূলত শ্রম। আমরা কিন্তু এক জায়গায় শুধু শুধু পরিশ্রম করলে এটাকে শ্রম বলা যাবে না, যেমন এই জায়গায় একটা বেহুদা কাজ করতেছি, এটা কিন্তু আমরা শ্রমের আওতায় নিয়ে আসতে পারবো। শ্রম হচ্ছে সেই শ্রমটা বা যেটা হচ্ছে মূলত আমাদের উৎপাদন কাজে ব্যবহার করা হয় বা উৎপাদন কাজে ব্যবহারযোগ্য, সেটা হচ্ছে সেটা শারীরিক হইতে পারে বা মানসিক হইতে পারে, কিন্তু অবশ্যই উৎপাদন কাজে ব্যবহারযোগ্য হইতে হবে, তাহলে শুধুমাত্র এটাকে আমরা অর্থনীতির ভাষায় শ্রম বলতে পারি। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়? অর্থনৈতিক ব্যবস্থা বলতে সাধারণত আমাদের দেশে বেশ কয়েকটি অর্থনৈতিক ব্যবস্থা বা আমাদের পৃথিবীতে বেশ কয়েকটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, তার সেটার সংজ্ঞায় যদি আমরা এভাবে বলতে পারি যে ব্যবস্থায় উৎপাদনের মালিকানা নির্ধারণ, যে ব্যবস্থায় উৎপাদনের উপাদানের মালিকানা নির্ধারণ করা হয় এবং কে বন্টন ভোগ করবে, এই জিনিসগুলো যে ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, সেটাই হচ্ছে মূলত অর্থনৈতিক ব্যবস্থা। এবং আমাদের কিন্তু যে সমাজতান্ত্রিক বলতে পারি বা ধনতান্ত্রিক পুঁজিবাদী, পাশাপাশি ইসলামিক বৈশিষ্ট্যও কিন্তু রয়েছে, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাও রয়েছে। এখন যদি আমরা কিছু বহু নির্বাচনের প্রশ্ন দেখি যে ব্যক্তি পর্যায়ে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বেশি গ্রহণযোগ্য, ধনতান্ত্রিক, মিশ্র, সমাজতান্ত্রিক, ইসলাম। ব্যক্তি পর্যায়ে সাধারণত সকলেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা গ্রহণ করতে চায়, কারণ এই জায়গাতে ব্যক্তি নিজের লাভ বেশি হয়। পাশাপাশি নিচের কোনটি সমষ্টিগত সম্পদ? বাড়ি, গাড়ি, নদী, শিল্প। এগুলো হচ্ছে শিল্প কিন্তু একজন ব্যক্তির হয়, গাড়ি, বাড়ি, সব জিনিসগুলো মোটামুটি এই সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত আমরা নদীকে করতে পারি। নদী হচ্ছে সমষ্টিগত সম্পদ, যেটা হচ্ছে আমরা সকলেই ভোগ করতে পারি বা আমাদের সকলের অধিকার রয়েছে সেই সম্পদের প্রতি। এবং মূলধনের মালিককে কি প্রদান করা? মূলধনের মালিককে সাধারণত সুদ প্রদান করা হয়ে থাকে। জনাব এ উৎপাদন কার্যের পরিচালনা এবং তিনি তার নিযুক্ত শ্রমিকদের কাজ অনুযায়ী কম বেতন পরিশোধ করে থাকেন, তার উৎপাদন কার্য কোন অর্থনৈতিক ব্যবস্থাকে ইঙ্গিত করে? আমরা জানি শুধুমাত্র ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু হচ্ছে শ্রমিক শোষণ করা হয় বা তাদেরকে তাদের যে পারিশ্রমিক সেই অনুযায়ী দেওয়া হয় না, এটা কিন্তু মূলত কোন ব্যবস্থায় করা হয়? এটা মূলত হচ্ছে ধনতান্ত্রিক। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সম্পদকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়? আমরা জানি সম্পদকে 5টি শ্রেণীতে বিভক্ত করা যায়। এখন আমরা যদি কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি যে উপযোগ কাকে বলে? উপযোগ কাকে বলে এটা অলরেডি আলোচনা করেছে, যে কোনো একটা বস্তুর বা কোনো একটা উৎপাদন দ্রব্যের যে অভাব পূরণের ক্ষমতা রয়েছে সেটাকে মূলত হচ্ছে উপযোগ বলা হয়। অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? এটা মাত্র আলোচনা করে আসলাম যে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সেই ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে উৎপাদনের মালিকানা, বন্টন, ভোগ ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়, সেটা হচ্ছে মূলত অর্থনৈতিক ব্যবস্থা। মূলধন কি? সাধারণত উৎপাদিত উপাদান। মূলধন বলতে সাধারণত আমাদের যে টাকা সেটা থাকলে মূলধন বলা যায় না। মূলধন হবে সেই জিনিসটা যেটা হচ্ছে একটা উৎপাদিত উপাদান, অর্থাৎ যে জিনিসটা বিনিয়োগ করে আমরা আরও অধিক উৎপাদন করতে পারবো, সেটা হচ্ছে আমাদের কি? মূলধন। ব্যক্তিগত সম্পদ কি? জাতীয় সম্পদ কি? অভাব কি? আমরা অলরেডি আলোচনা করছি। ব্যক্তিগত সম্পদ হচ্ছে আমার নিজের যে প্রপার্টি বা সম্পদ, সেগুলো হচ্ছে ব্যক্তিগত সম্পদ। যেমন আমি বলতে পারি আমার ঘর বাড়ি, আমার যদি একটা কলকারখানা থাকে বা আমার যদি একটা ফোন থাকে, সেটাও আমার কি? ব্যক্তিগত সম্পদ। পাশাপাশি আমাদের জাতীয় সম্পদ মূলত যে ব্যক্তিগত সম্পদ বা সামষ্টিক যে সম্পদগুলো সেগুলো সমন্বিত রূপকে জাতীয় সম্পদ বলা হয়। এবং অভাব কি? অভাব হচ্ছে আমরা যে জিনিসটা আমার নেই বা আমি যে জিনিসটা ফিল করি, যে জিনিসটা আমার প্রয়োজন বা যে জিনিসটা আমার কি রয়েছে, উপযোগ রয়েছে, সেই জিনিসটা হচ্ছে আমার অভাব। এখন অনুধাবনমূলক প্রশ্ন যদি দেখি যে সূর্যের আলো সম্পদ নয়, কারণ আমরা জানি যে সম্পদ হইতে হলে কি হবে? সম্পদ হইতে হলে একটা জিনিসকে অবশ্যই সেটা উপযোগ ক্ষমতা বা অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে, পাশাপাশি এই জিনিসটা হস্তান্তরযোগ্য হইতে হবে এবং এটা অফুরন্ত হওয়া যাবে না, মানে এটার একটা সময় প্রাচুর্যতা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মূলত এই আমাদের সম্পদের বৈশিষ্ট্য। সুতরাং সূর্যের আলো কিন্তু এটার হস্তান্তরযোগ্য নয়, এটা কিন্তু মানে সারা জীবন যতদিন পৃথিবী আছে ততদিন সূর্যের আলো থাকবেই, এবং এটাকে আমরা আমাদের সম্পদের আওতাভুক্ত করতে পারি না। ফ্যানের বাতাস সম্পদ হিসেবে বিবেচিত হয় কেন? ফ্যানের বাতাস সাধারণত আমরা কিন্তু এটা ফ্যানের বাতাস সবসময় পাবো না। আমার যদি কারেন্টের বিল দেওয়ার মতো সামর্থ্য না থাকে বা আমি যদি বিদ্যুতের মতো সামর্থ্য না থাকে বা আমার যদি বিদ্যুৎ না থাকে, একটা সময় বিদ্যুৎ কিন্তু সারা জীবনের জন্য এরকম না, একটা সময় হয়তো ফুরিয়েও যাইতে পারে। এই ক্ষেত্রে বিদ্যুতের কি রয়েছে? উপযোগ ক্ষমতা বা বিদ্যুতের অভাব পূরণের ক্ষমতা রয়েছে। এই জন্য এই ফ্যানের বাতাসকে আমরা কি বলতে পারি? আমাদের সম্পদ হিসেবে চিহ্নিত করতে পারি। আমাদের জাতীয় সম্পদ কীভাবে সংরক্ষণ করতে পারি? জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য আসলে আমরা কেউ তেমন তৎপর নই, কিন্তু জাতীয় সম্পদ আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের সংরক্ষণ কীভাবে করতে পারি? এই সম্পদের শুরুতে হচ্ছে এটার অপচয় রোধ করতে হবে। যদি আমি বলি যে আমাদের জাতীয় সম্পদ যেগুলো রয়েছে সেগুলো ধরো হচ্ছে তুমি এক জায়গায় আমাদের যে ট্রেন ব্যবস্থা রয়েছে, আমরা যদি ট্রেন ব্যবস্থা আমরা যদি একটা ট্রেনকে সঠিকভাবে ব্যবহার করি, এটা যদি আমরা ময়লা আবর্জনা দিয়ে ভরিয়ে না ফেলি, পাশাপাশি আমাদের যে অন্যান্য জাতীয় সম্পদ যেমন রাস্তাঘাট বলি বা আমাদের হাসপাতাল বলি, সব যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা জাতীয় প্রতিষ্ঠান সবগুলো যদি আমরা আমাদের সুন্দরভাবে ব্যবহার করি, পাশাপাশি এটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে চেষ্টা চালাই, তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। এবং এই জাতীয় সম্পদ কিন্তু একটা সময় যে সবসময় এরকমই থাকবে তা না, দেশের অবস্থা বা ব্যবস্থা অনুযায়ী কিন্তু জাতীয় সম্পদ কমে যায় বা বিভিন্ন সময় এগুলো বিলীন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সংরক্ষণ করতে পারি আমরা নিজের উদ্যোগে। আমার প্রথমত হচ্ছে আমার নিজের যে সম্পদ বা আমার ব্যক্তিগত সম্পদ সেগুলো সংরক্ষণ করব, পাশাপাশি আমাদের যে সামষ্টিক সম্পদ যে সম্পদগুলো আমরা সকলে মিলে ভোগ করে থাকি সেগুলোরও কিন্তু আমাদের কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। এরই মাধ্যমে আমরা আমাদের জাতীয় সম্পদ সংরক্ষণ করতে পারি।
সমষ্টিগত সম্পদ কীভাবে সংগ্রহ করব? সমষ্টিগত সম্পদগুলো হচ্ছে আসলে আমার ব্যক্তিগত কোনো সম্পদ, আমরা সকলে এটা ব্যবহার করি, সকলে এটা ভোগ করতে। এই ক্ষেত্রে কিন্তু এই সমষ্টিগত সম্পদ সংগ্রহ করে আমরা কেউ তৎপর নই, বা এটা আমরা করতে চাই না যে এটা আমার যতটুকু প্রয়োজন আমি নিলাম, বাদ বাকি যার যা ইচ্ছা হোক আমার দেখার বিষয় না। কিন্তু এটা এরকম করা যাবে না। আমাদের যে সমষ্টিগত সম্পদ যে সবগুলো প্রতি আমাদের দায়িত্বশীল থাকতে হবে, এবং আমাদের অপচয় রোধ করার পাশাপাশি কীভাবে দীর্ঘদিন ব্যবহার করা যায়, কীভাবে এই অল্প জিনিস বা বেশি মানুষের ব্যবহার করা যায়, বা কীভাবে এটা সঠিক ব্যবহার করা যায়, সেই জিনিসটা আমাকে জানতে হবে। এবং সেই অনুযায়ী আমাদের কখনোই আমাদের সমষ্টিগত সম্পদগুলো কেউ যেন নষ্ট না করি, বা সেটা কেউ যেন কোনো ক্ষয়ক্ষতি না করে, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। জাতীয় সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন? জাতীয় সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন এটা আলোচনা ওই প্রশ্নে চলে আসছিল, তারপরে একটু বলি। জাতীয় সম্পদ প্রয়োজন হচ্ছে কারণ এই যে সম্পদগুলো, এগুলো আমার ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, মানে আমাদের সকলেরই সম্পদ। এই সম্পদগুলো যে একটা সময় না থাকে, আমার পরবর্তী প্রজন্ম হয়তো এটার যে সমস্যা এটা কিন্তু ভোগ করবে। হয়তো আমি পার পেয়ে যেতে পারি, কিন্তু আমার যে পরবর্তী প্রজন্ম সে কিন্তু এই জাতীয় সম্পদের অভাব যদি থাকে সেটা কিন্তু সে ভোগ করবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের নিজের পরবর্তী প্রজন্মের কথা সম্পর্ক করবে, আমার নিজের দেশের কথা চিন্তা করে, বা আমার পুরো জাতির কথা চিন্তা করে আমাদের যে জাতীয় সম্পদ সেগুলো আমাদের কী করা উচিত? সঠিক ব্যবহার করা উচিত বা সংরক্ষণ করা উচিত। এখন যদি আমরা একটা সিকিউ দেখি যে ঘটনা 1, জামশেদ আলী দেশে বসবাস করে, তার একটি রেস্তোরাঁ রয়েছে, তারপরে সেখানে 30 জন কর্মচারী রয়েছে। জামশেদ আলী তার কর্মচারীদের নিজের লাভের দিকে সবসময় প্রাধান্য দেন, অর্থাৎ তিনি কর্মচারীদের দেখেন না, তিনি নিজের মতো লাভ করেন। শরীফ 2 নামে একজন বেসরকারি কর্মকর্তা রয়েছে, তিনি লক্ষ্য করেন যে এদেশের উৎপাদন সংক্রান্ত সব কাজে সরকারি নির্দেশনা থাকে, এখানে ব্যক্তি উদ্যোগে কোন শিল্প কারখানা স্থাপন করা যায় না, যদিও মানুষের সর্বোচ্চ কল্যাণ দেশের মূল লক্ষ্য। এক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন যে ক দেশটিতে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত, তাহলে আমরা দেখতে পারি যে ক যে দেশটি আছে সেই দেশটিতে কী রয়েছে। ক দেশে সাধারণত কর্মচারীরা কাজ করে এবং এখানে কি করে কম বেতন দিয়ে কাজ করে থাকেন, যেটা হচ্ছে আমাদের মূলত ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রতি নির্দেশ করে। সুতরাং আমরা সহজে বলতে পারি ক দেশটিতে আমাদের যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার কথা নির্দেশ করে। এখন আমরা জাস্ট এই ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য বা গুণাগুণ, যে এখানে ব্যক্তি মালিকানাধীন থাকে, এখানে মুক্তবাজার অর্থনীতি থাকে, এই বিষয়গুলো আমরা জাস্ট আমাদের নিজের মতো করে বেশ কয়েকটা পয়েন্ট আমরা এই জায়গাতে নিয়ে আসবো। পাশাপাশি যে খ দেশটিতে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় মোট জাতীয় উৎপাদন বাড়ে, এখানে খ দেশটি যদি আমরা লক্ষ্য করি এই জায়গাতে কী করা হয়েছে, এখানে হচ্ছে সরকারি নির্দেশনা সব কাজ হয়, শিল্প কারখানা স্থাপন করা যায় না চাইলেই, মানে সরকার সেগুলো নিয়ন্ত্রণ করে, মানুষের সর্বোচ্চ কল্যাণমূলক, অর্থাৎ এই যে ব্যবস্থাটা সেই ব্যবস্থা কি মানুষের কল্যাণ সর্বোচ্চ লক্ষ্য। সুতরাং আমরা জানি মানুষের কল্যাণ সর্বোচ্চ লক্ষ্য, সেটা শুধুমাত্র কোন ব্যবস্থায়, যে সমাজতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটাই কিন্তু আমরা সাধারণত এই জনগণের কল্যাণের কথা চিন্তা করা হয়, বা কেউ চাইলে শিল্প স্থাপন করতে পারে না, সরকার নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং আমরা এই খ দেশটিতে মোট জাতীয় উৎপাদন বাড়ে এবং সম্পূর্ণ সম্ভব এটা আমরা বলতে পারি, কারণ আমরা জানি যে এই ব্যবস্থায় সাধারণত সম্পদের জাতীয় উৎপাদন বাড়ে, কারণ এই ক্ষেত্রে কোনো মানুষ কৃপণতা করে না, বা তার শ্রমের যে সর্বোচ্চ ব্যাপার, কারণ সে জানে এই কাজটা যদি আমি সঠিকভাবে করি বা আরও বেশি করতে পারি তাহলে আমার যে মুনাফার পরিমাণটা সেটাও বৃদ্ধি পাবে, কারণ সরকার কর্তৃকভাবে যে যত পরিশ্রম করবে সেই অনুযায়ী তাকে মুনাফা দেওয়া। এখানে গণতান্ত্রিক ব্যবস্থার মতো না যে অনেক বেশি কাজ করেও শ্রমিক শোষণ করা হয় বা তার বেতন কম দেওয়ার চেষ্টা করে, এই ক্ষেত্রে কিন্তু এটা নাই। এখানে কিন্তু যে যত পরিশ্রম করবে সেই অনুযায়ী কিন্তু তাকে পারিশ্রম দেওয়া হয়। এই জন্য তারা মানুষ কাজের প্রতি বেশি তৎপর এবং তারা বেশি কাজ করতে চায়, করতে আগ্রহী হয়। এই জন্য জাতীয় উৎপাদন কীভাবে বাড়বে এবং সম্পদের সুষম বন্টন, সেটা কিন্তু কেউ চাইলে কোটিপতি হইতে পারবে না, সরকার সে জায়গায় নির্ধারণ করবে এই কার কতটুকু, যে যেরকম পরিশ্রম করবে সেই অনুযায়ী প্রতিটা মানুষের মধ্যে একটা সুষম বন্টন হবে, এটা আমরা আশা করতেই পারি এই সমাজতান্ত্রিক ব্যবস্থা থেকে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যে এই জায়গাতে বলা হয়েছে এই যুক্তিটা সঠিক, এবং এর পক্ষে আমি আমার মতো করে জাস্ট যে কথাগুলো বললাম সেগুলো তোমরা অ্যাড করে বা নিজের মতো করে বেশ কয়েকটা সমাজতান্ত্রিক বৈশিষ্ট্যের যে গুণগুলো সেগুলো উল্লেখ করে সুন্দর একটা কনক্লুশন তোমরা এই প্রশ্নে আনতে পারো। তারপরে এই জায়গাতে আমরা যদি দেখি যে দৃশ্যকল্পে কাশেম মিয়া একটি হোটেলের মালিক, তার হোটেলে 10 জন শ্রমিক কাজ করে, শ্রমিকরা ন্যায্য মজুরি না পাওয়ায় হোটেল ছেড়ে চলে যাচ্ছে। দৃশ্যকল্প 2, জিমের দেশে বেকার লোক নাই বললে চলে, সেই দেশে সরকার প্রত্যেকে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ দেয়, প্রত্যেকের উপার্জন একটা হলে কেউ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় না। এখানে আমার প্রথম প্রশ্ন, দৃশ্যকল্প 1-এ তোমার পাঠ্যবইয়ের কোন অর্থব্যবস্থা, এখানে যদি দেখি যে কাশেম মিয়া হোটেলের মালিক, তার হোটেলে 10 জন শ্রমিকের ন্যায্য মজুরি না পায় হোটেল ছেড়ে চলে যায়, এটা মূলত হচ্ছে কি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী শ্রেণী, সেটারই কিন্তু উল্লেখ করেন। এই জায়গাতে শ্রমিক শোষণ করা হয় বা মানুষকে সঠিক বেতন দেওয়া হয় না। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দৃশ্যকল্পে 1-এ পুঁজিবাদী অর্থব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে, এবং আমরা জাস্ট পুঁজিবাদী অর্থব্যবস্থা একটু আগে মানে এর যে আগের সৃজনশীলতা আমরা যেভাবে বর্ণনা করেছি ঠিক সেইভাবে এখানে তুমি জাস্ট এই বর্ণনাগুলো নিয়ে আসতে পারো, একটু ব্যাখ্যা করতে পারো। ঘতে তুমি কি মনে করো জিমের দেশে প্রতি অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে সুশীল সমাজ গ্রহণ সম্ভব? মতামতের পক্ষে যে জিম একটা বেকার লোক নাই বললেই চলে, সরকার প্রত্যেকে তার যোগ্যতা ও দক্ষতায় কাজ দেয়, প্রত্যেকের উপার্জন এক না হলে কেউ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সমাজতান্ত্রিক
সমসাময়িক অর্থ ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার কথা উল্লেখ করেছি আমরা, এর আগে ছিল সেম দেখতে পেয়েছি। সুতরাং আমরা বলতেই পারি যে এই যে সমসাময়িক অর্থ ব্যবস্থা সেই ব্যবস্থায় কিন্তু কী হয়, অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে শোষণহীন সমাজ গ্রহণ করা যায়, অর্থাৎ যে যেরকম কাজ করেছে তার পরিশ্রম অনুযায়ী পুরোপুরি বেতন পায় বা তার সুযোগ সুবিধা সে বুক করতে পারে। সুতরাং আমরা খুব সহজেই আমাদের এই কোয়ের সাথে আমরা নিজের যুক্তি এক করতে পারি এবং আমরা আমাদের মতো করে জাস্ট এই সমসাময়িক অর্থ ব্যবস্থা কীভাবে শোষণ গ্রহণ করবো সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। তোমাদের সাথে পরবর্তী বাকি অধ্যায়গুলো নিয়ে তৃতীয় পর্বের আলোচনায় দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।